ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের যে পঞ্চম অধ্যায় তার শিরোনাম হচ্ছে পদার্থের অবস্থা এবং চাপ, সেটার 152 বা 53 পেজ পর্যন্ত পড়েছি, অর্থাৎ স্থিতিস্থাপকতার আগ পর্যন্ত পড়েছি। তো আজকে আমরা স্থিতিস্থাপকতা শুরু করব, এটা একটা নতুন টপিকস। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেখানে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 5.5 স্থিতিস্থাপকতা, যার ইংরেজি হচ্ছে কি ইলাস্টিসিটি। তোমরা সবাই কখনো না কখনো একটা স্প্রিং কিংবা একটা রাবার ব্যান্ড টেনে লম্বা করে আবার ছেড়ে দিয়েছো। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো স্প্রিং কিংবা রাবার ব্যান্ডকে টেনে ছেড়ে দেওয়া হলে সেটা আবার আগের দৈর্ঘ্যে ফিরে আসার চেষ্টা করছে। টেনে ধরাকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয় বল প্রয়োগ করা, আর দৈর্ঘ্য পরিবর্তন হওয়াকে বলা হয় বিকৃতি ঘটা। দৈনন্দিন জীবনে বিকৃতি শব্দটি খুবই নেতিবাচক, কিন্তু এখানে তোমরা এটাকে নেতিবাচক হিসেবে দেখো না, এটা হচ্ছে আকার বা আকৃতির পরিবর্তন মাত্র। তাহলে এমনিতে বিকৃতি বলতে আমরা বুঝাই কোনো জিনিসকে কি বাজেভাবে উপস্থাপন করা, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় বিকৃতি শব্দটি হচ্ছে একটা জিনিসের যে নির্দিষ্ট আকার বা আকৃতি আছে সেইটাকে জাস্ট পরিবর্তন করা, এটাকেই বলা হচ্ছে কি বিকৃতি। একটা জিনিসকে যখন চাপ দিয়ে আমরা খাটো করি বা টেনে লম্বা করি, তখন আমরা বলি বস্তুটাকে আমরা কি করছি, বিকৃতি করছি। তো কোনো জিনিসের দৈর্ঘ্য, শুধু দৈর্ঘ্যই না, দৈর্ঘ্য পরিবর্তন হইতে পারে, আকার, আয়তন, এগুলো সব কিছুর পরিবর্তন হওয়াটাকেই বলা হয় কি বস্তুর বিকৃতি। ঠিক আছে, কাজেই তোমরা বুঝতে পারছো যখন কোনো বস্তুকে বল প্রদান করা হয় তখন তার ভেতরে একটা বিকৃতি ঘটে এবং এই বিকৃতির জন্য একটা পাল্টা বলের তৈরি হয়। বলটি সরিয়ে নিলে বিকৃতির অবসান ঘটে আর বস্তুটি আবার আগের অবস্থায় ফিরে যায়। পদার্থের এই ধর্মের নাম হচ্ছে স্থিতিস্থাপকতা। তবে মনে রাখতে হবে কতটুকু বল প্রয়োগ করা যাবে তার একটা সীমা আছে। এই সীমা অতিক্রম করে ফেললে পদার্থ তার আগের অবস্থায় ফিরে আসতে পারে না, তার মাঝে একটা স্থায়ী বিকৃতি ঘটে যেতে পারে। এই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলে। একটা রডকে অল্প একটু বাঁকা করে ছেড়ে দিলে সেটা সোজা হয়ে যায়, বেশি বাঁকা করলে সেটা বাঁকা হয়েই থাকে আর সোজা হয় না। কাজেই আমরা বিষয়টাকে এভাবে বলতে পারি, বিকৃতি হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগ করলে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন হয় সেটা হচ্ছে বিকৃতি। অর্থাৎ এল নট দৈর্ঘ্যের একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি তার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে তার বিকৃতি হচ্ছে এল মাইনাস এল নট ডিভাইডেড বাই এল নট। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যখন কোনো একটা বস্তুকে কি করা হয়, এখানে বাইরে থেকে বল প্রয়োগ করে কি করা হয়, তার দৈর্ঘ্য পরিবর্তন করার চেষ্টা করা হয়। বল প্রয়োগ করে দৈর্ঘ্য যখন পরিবর্তন করার চেষ্টা করা হয় এভাবে, তখন এর ভিতর থেকেও একটা কি হয়, একটা বল উদ্ভব হয়, যেটা কি করে এই যে আমরা প্রয়োগকৃত বলটা এটাকে যখন আমরা অপসারণ করে দেই, তখন এই যে বলটা আছে এই বলটার কারণে বস্তুটা কি হয়, আবার আগের অবস্থায় ফিরে আসে। তবে এই যে ফিরে আসার ঘটনা, এটা কিন্তু সব সময় ঘটে না। আমরা একটা বস্তুকে যে বিকৃত করতেছি, বল প্রয়োগ করতেছি, এই প্রয়োগকৃত বলের একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত এই যে প্রতিরোধকারী বলটাকে তার আগের অবস্থায় ফিরে নিয়ে আসতে পারে। কিন্তু এটা যদি একটা নির্দিষ্ট মাত্রাকে, বিভিন্ন বস্তুর জন্য এরকম বিভিন্ন মাত্রা আছে, এই মাত্রাটাকে অতিক্রম করে ফেলে, তখন এই যে প্রতিরোধকারী বলটা আছে, এই প্রয়োগকৃত বলটাকে অপসারণ করলে প্রতিরোধকারী বলটা বস্তুটাকে আর আগের অবস্থায় ফিরে নিয়ে আসে না। তাহলে এই যে যতটুকু বল পর্যন্ত বস্তুটাকে আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসা যায়, এই বলের সেই লিমিটটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। এই যে এটাকে বলা হয় কি স্থিতিস্থাপক সীমা। তাহলে প্রয়োগকৃত বলের সর্বোচ্চ যে মানের জন্য প্রয়োগকৃত বলকে অপসারণ করলে বস্তুটি আবার আগের অবস্থায় ফিরে আসে, সেই বলটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। এটা আমরা বাস্তব জীবনে দেখছি, একটা বস্তুকে বিভিন্ন লেভেল পর্যন্ত বাঁকা করলে সেটা কি হয়, আবার ফিরে আসে, তার চেয়ে বেশি করলে সেটা আবার ফিরে আসে না। তাহলে আমরা যদি বিষয়টা বুঝে থাকি, তাহলে এখন আমরা একটা বিকৃতির কি একটা ডেফিনেশনে আসি। আমরা এমনি জেনারেলি বিকৃতি বলতে কি বুঝালাম, যে কোনো একটা বস্তুকে যদি বল প্রয়োগ করে তার আমরা দৈর্ঘ্য, প্রস্থ বা আয়তন বা আকার বা আকৃতি এগুলোর যদি পরিবর্তন করি, সেটাকে বলা হচ্ছে বিকৃতি। এটা বিকৃতি। এখন এই বিকৃতিটাকে আমরা পরিমাপ করব কতটুকু, কিভাবে, তাই না? বিকৃতিটাকে পরিমাপ করার ওয়ে হচ্ছে একটা বস্তুর
প্রতি একক দৈর্ঘ্যে কি পরিমাণ পরিবর্তন হইল। তাহলে শুধু পরিবর্তনটাকে তো আমরা বিকৃতি বলতেছি, বাট বিকৃতিটাকে পরিমাপ করা হয় এভাবে। একক দৈর্ঘ্য এটাকে বলা হয় কি একক দৈর্ঘ্যে বিকৃতিটাকেই বলা হয় মূলত বিকৃতি। তাহলে একক দৈর্ঘ্যের সংকোচন বা প্রসারণ। তাহলে মাথায় রাখবো বিষয়টা, একক দৈর্ঘ্যের সংকোচন বা প্রসারণ। তাহলে ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এর আগের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের যে পঞ্চম অধ্যায়, তার শিরোনাম হচ্ছে পদার্থের অবস্থা এবং চাপ, সেটার 152 বা 53 পেজ পর্যন্ত পড়েছি, অর্থাৎ স্থিতিস্থাপকতার আগ পর্যন্ত পড়েছি। টরিসেলে শূন্য স্থান পর্যন্ত আমরা পড়েছি এবং এর পরের যে অংশটুকু আছে। তো আজকে আমরা স্থিতিস্থাপকতা শুরু করব, এটা একটা নতুন টপিকস। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেখানে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 5.5 স্থিতিস্থাপকতা, যার ইংরেজি হচ্ছে কি ইলাস্টিসিটি। তোমরা সবাই কখনো না কখনো একটা স্প্রিং কিংবা একটা রাবার ব্যান্ড টেনে লম্বা করে আবার ছেড়ে দিয়েছো। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, স্প্রিং কিংবা রাবার ব্যান্ডকে টেনে ছেড়ে দেওয়া হলে সেটা আবার আগের দৈর্ঘ্যে ফিরে আসার চেষ্টা করছে। টেনে ধরাকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয় বল প্রয়োগ করা, আর দৈর্ঘ্য পরিবর্তন হওয়াকে বলা হয় বিকৃতি ঘটা। দৈনন্দিন জীবনে বিকৃতি শব্দটি খুবই নেতিবাচক, কিন্তু এখানে তোমরা এটাকে নেতিবাচক হিসেবে দেখো না, এটা হচ্ছে আকার বা আকৃতির পরিবর্তন মাত্র। তাহলে এমনিতে বিকৃতি বলতে আমরা বুঝাই কোনো জিনিসকে কি বাজেভাবে উপস্থাপন করা, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় বিকৃতি শব্দটি হচ্ছে একটা জিনিসের যে নির্দিষ্ট আকার বা আকৃতি আছে সেইটাকে জাস্ট পরিবর্তন করা, এটাকেই বলা হচ্ছে কি বিকৃতি। একটা জিনিসকে যখন চাপ দিয়ে আমরা খাটো করি বা টেনে লম্বা করি, তখন আমরা বলি বস্তুটাকে আমরা কি করছি, বিকৃতি করছি। তো কোনো জিনিসের দৈর্ঘ্য, শুধু দৈর্ঘ্যই না, দৈর্ঘ্য পরিবর্তন হইতে পারে, আকার, আয়তন, এগুলো সব কিছুর পরিবর্তন হওয়াটাকেই বলা হয় কি বস্তুর বিকৃতি। ঠিক আছে, কাজেই তোমরা বুঝতে পারছো, যখন কোনো বস্তুকে বল প্রদান করা হয় তখন তার ভেতরে একটা বিকৃতি ঘটে এবং এই বিকৃতির জন্য একটা পাল্টা বলের তৈরি হয়। বলটি সরিয়ে নিলে বিকৃতির অবসান ঘটে আর বস্তুটি আবার আগের অবস্থায় ফিরে যায়। পদার্থের এই ধর্মের নাম হচ্ছে স্থিতিস্থাপকতা। তবে মনে রাখতে হবে, কতটুকু বল প্রয়োগ করা যাবে তার একটা সীমা আছে। এই সীমা অতিক্রম করে ফেললে পদার্থ তার আগের অবস্থায় ফিরে আসতে পারে না, তার মাঝে একটা স্থায়ী বিকৃতি ঘটে যেতে পারে। এই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলে। একটা রডকে অল্প একটু বাঁকা করে ছেড়ে দিলে সেটা সোজা হয়ে যায়, বেশি বাঁকা করলে সেটা বাঁকা হয়েই থাকে আর সোজা হয় না। কাজেই আমরা বিষয়টাকে এভাবে বলতে পারি, বিকৃতি হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগ করলে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন হয় সেটা হচ্ছে বিকৃতি। অর্থাৎ এল নট দৈর্ঘ্যের একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হলে তার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে তার বিকৃতি হচ্ছে এল মাইনাস এল নট ডিভাইডেড বাই এল নট। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে, যখন কোনো একটা বস্তুকে কি করা হয়, এখানে বাইরে থেকে বল প্রয়োগ করে কি করা হয়, তার দৈর্ঘ্য পরিবর্তন করার চেষ্টা করা হয়। বল প্রয়োগ করে দৈর্ঘ্য যখন পরিবর্তন করার চেষ্টা করা হয় এভাবে, তখন এর ভিতর থেকেও একটা কি হয়, একটা বল উদ্ভব হয়, যেটা কি করে, এই যে আমরা প্রয়োগকৃত বলটা, এটাকে যখন আমরা অপসারণ করে দেই, তখন এই যে বলটা আছে, এই বলটার কারণে বস্তুটা কি হয়, আবার আগের অবস্থায় ফিরে আসে। তবে এই যে ফিরে আসার ঘটনা, এটা কিন্তু সব সময় ঘটে না। আমরা একটা বস্তুকে যে বিকৃত করতেছি, বল প্রয়োগ করতেছি, এই প্রয়োগকৃত বলের একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত এই যে প্রতিরোধকারী বলটাকে তার আগের অবস্থায় ফিরে নিয়ে আসতে পারে। কিন্তু এটা যদি একটা নির্দিষ্ট মাত্রাকে, বিভিন্ন বস্তুর জন্য এরকম বিভিন্ন মাত্রা আছে, এই মাত্রাটাকে অতিক্রম করে ফেলে, তখন এই যে প্রতিরোধকারী বলটা আছে, এই প্রয়োগকৃত বলটাকে অপসারণ করলে প্রতিরোধকারী বলটা বস্তুটাকে আর আগের অবস্থায় ফিরে নিয়ে আসে না। তাহলে এই যে যতটুকু বল পর্যন্ত বস্তুটাকে আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসা যায়, এই বলের সেই লিমিটটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। এই যে এটাকে বলা হয় কি স্থিতিস্থাপক সীমা। তাহলে প্রয়োগকৃত বলের সর্বোচ্চ যে মানের জন্য প্রয়োগকৃত বলকে অপসারণ করলে বস্তুটি আবার আগের অবস্থায় ফিরে আসে,
সেই বলটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। যেটা আমরা বাস্তব জীবনে দেখছি, একটা বস্তুকে বিভিন্ন লেভেল পর্যন্ত বাঁকা করলে সেটা কি হয়, আবার ফিরে আসে, তার চেয়ে বেশি করলে সেটা আবার ফিরে আসে না। তাহলে আমরা যদি বিষয়টা বুঝে থাকি, তাহলে এখন আমরা একটা বিকৃতির একটা ডেফিনেশনে আসি। আমরা এমনি জেনারেলি বিকৃতি বলতে কি বুঝালাম, যে কোনো একটা বস্তুকে যদি বল প্রয়োগ করে তার আমরা দৈর্ঘ্য, প্রস্থ বা আয়তন বা আকার বা আকৃতি এগুলোর যদি পরিবর্তন করি, সেটাকে বলা হচ্ছে বিকৃতি। এটা বিকৃতি। এখন এই বিকৃতিটাকে আমরা পরিমাপ করব কতটুকু, কিভাবে, তাই না? বিকৃতিটাকে পরিমাপ করার ওয়ে হচ্ছে একটা বস্তুর প্রতি একক দৈর্ঘ্যে কি পরিমাণ পরিবর্তন হইল। তাহলে শুধু পরিবর্তনটাকে তো আমরা বিকৃতি বলতেছি, বাট বিকৃতিটাকে পরিমাপ করা হয় এভাবে, একক দৈর্ঘ্যে। এটাকে বলা হয় কি একক দৈর্ঘ্যে বিকৃতিটাকেই বলা হয় মূলত বিকৃতি। তাহলে একক দৈর্ঘ্যের সংকোচন বা প্রসারণ। তাহলে মাথায় রাখবো বিষয়টা, একক দৈর্ঘ্যের সংকোচন বা প্রসারণ, তাহলে সেটাকে বলা হয় কি দৈর্ঘ্য বিকৃতি। একক আয়তনের সংকোচন বা প্রসারণকে বলা হয় আয়তন বিকৃতি। একক ক্ষেত্রফলের দৈর্ঘ্য সংকোচন বা প্রসারণকে বলা হয় ক্ষেত্র বিকৃতি। ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে সাধারণত জিনিসটা কতটুকু ছিল ওইটুকু থেকে তার পরিবর্তন কতটুকু হইল সেটাকে বলা হয় বিকৃতি। যেমন প্রথমে যদি একটা বস্তু কয় মিটার থাকে, একটা বস্তু যদি 1 মিটার থাকে, সেখান থেকে যদি তাকে 1.5 মিটার করা হয় টেনে, তখন তার বিকৃতি হবে কত, তার পরিবর্তনটা কত হলো 0.5 ডিভাইডেড বাই 1 সমান হচ্ছে 0.5। কিন্তু একটা বস্তু যখন 2 মিটার থাকবে, সেই 2 মিটার থেকে যখন তাকে 2.5 মিটার বাড়ানো হবে, অর্থাৎ এখানেও কি 0.5 মিটারই বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখানে তার বিকৃতি হবে 0.5 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখানে 1 মিটার থেকে 0.5 মিটার বেড়েছে, আর এখানে 2 মিটারে কি 0.5 মিটার বেড়েছে। তার মানে প্রতি মিটারে সে কতটুকু বাড়লো, এই যে প্রতি মিটারে সে কতটুকু বৃদ্ধি পেয়েছে, প্রতি ঘনমিটারে সে কতটুকু বৃদ্ধি পেয়েছে, বা প্রতি বর্গ মিটারে সে কতটুকু বৃদ্ধি পেয়েছে। এই যে একক দৈর্ঘ্যে এটা হিসাব করা হয়, একক ক্ষেত্রে হিসাব করা হয়, একক আয়তনে তার বৃদ্ধিটা বা সংকোচনটা হিসাব করা হয়। তাহলে এখানে কিন্তু হবে কি 0.5। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে বিকৃতিটা ওই যে দৈর্ঘ্য বেগ ত্বরণের মতো, ওখানে যেমন প্রতি একক সেকেন্ডে হিসাব করা হয়, ঠিক সেই রকম এখানে প্রতি একক দৈর্ঘ্যে তার কতটুকু বৃদ্ধি হইল সেটা হিসাব করা হয়। তাহলে এইটাকে যদি আমরা ইকুয়েশনের আকারে দেখি, তাহলে একটা বস্তু আগে ছিল কি এল নট দিয়ে সাধারণত পূর্বের দৈর্ঘ্য বোঝানো হয়। তাহলে প্রথমে তার দৈর্ঘ্য ছিল কি এল নট, পরে বল প্রয়োগ করে তার দৈর্ঘ্যকে করা হয়েছে কত, এল করা হয়েছে। তাহলে তার ডেল এল কত, অর্থাৎ দৈর্ঘ্যের বৃদ্ধি বা সংকোচন কত, এল মাইনাস এল নট। তাহলে এটা কতটুকুতে হয়েছে, এল নট দৈর্ঘ্যের কারণে তার দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে কত, ডেল এল। অতএব এককের জন্য কত হয়ে গেছে, ভাগ হবে ডেল এল বাই এল নট। তাহলে ডেল এল সমান আছে এল মাইনাস এল নট ডিভাইডেড বাই এল নট। এই যে সূত্রটা এখানে আমরা পাইলাম। তাহলে এই জন্যই এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। তার কারণে এটাকে একক দৈর্ঘ্যে হিসাব করা হয়। ঠিক আছে? তাহলে একক দৈর্ঘ্যে পদার্থের দৈর্ঘ্যের পরিবর্তন, বা একক আয়তনে বা পদার্থের আয়তনের পরিবর্তন, বা একক ক্ষেত্রফলে পদার্থের ক্ষেত্রফলের যে পরিবর্তন সেটাকে বলা হয় বিকৃতি। এটাকে জেনারেলি বলা হয় কি আপেক্ষিক পরিবর্তন। এটাকে জেনারেলি কি বলা হচ্ছে, আপেক্ষিক পরিবর্তন বলা হচ্ছে। অর্থাৎ বাইরে থেকে বল প্রয়োগ করে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন হয় সেটা বিকৃতি। অথবা আমরা এইভাবে বলতে পারি যে একক দৈর্ঘ্যে পদার্থের যে পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে কি দৈর্ঘ্য বিকৃতি। আয়তন বিকৃতি হচ্ছে একক আয়তনে পদার্থের আয়তনের যে পরিবর্তন ঘটে সেটা হচ্ছে আয়তন বিকৃতি। একক ক্ষেত্রফলে পদার্থের ক্ষেত্রফলের যে পরিবর্তন ঘটে সেটা হচ্ছে ক্ষেত্র বিকৃতি। আর সেক্ষেত্রে প্রত্যেকটার সূত্র হবে কি, ক্ষেত্র বিকৃতির ক্ষেত্রে সূত্রটা হবে কি এ মাইনাস এ নট ডিভাইডেড বাই এ নট। আয়তন বিকৃতির ক্ষেত্রে সূত্র হবে কি ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই ভি নট। অনেক সময় এটাকে আদি দৈর্ঘ্যকে যদি আদি আয়তন বা ক্ষেত্রফল মানে আগে অনেক সময় এটাকে V1 এটাকে V2 দ্বারা প্রকাশ করা হয়, সেক্ষেত্রে V2 মাইনাস V1 ডিভাইড বাই V1 হবে L2 মাইনাস L1
ডিভাইডেড বাই L1, মানে যে যেভাবে প্রকাশ করে। অনেক সময় এটাকে এরা আদি বলে, আর এটাকে কি বলে, শেষ দৈর্ঘ্য, মানে পরিবর্তিত দৈর্ঘ্য যদি এটা হয়, আদি দৈর্ঘ্য এটা হয়, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন হবে কি, পরেরটা মাইনাস আগেরটা ডিভাইডেড বাই আগেরটা। তো এইভাবেও কি অনেক সময় এটাকে দেখানো যায়। এরপর আমরা একটা জিনিসে আসবো, এটা পরিচয় আমরা আগেই দিয়েছি, এবার এখানে একটা নামকরণ করব। দেখাই যাচ্ছে বিকৃতির কোনো একক নেই, এটি একটি সংখ্যা মাত্র। তাহলে বিকৃতির কেন একক নাই? একক না থাকার কারণটা হচ্ছে উপরে হচ্ছে কি ডেল এল, নিচেও কি এল, উপরে ডেল এ, নিচেও কি এ, মানে এল নট, যদি নট বলে উপরে ডেল ভি, নিচে হচ্ছে কি ভি নট। তাহলে এখানেও একক যা, এখানেও একক তা, প্রত্যেক জায়গাতেই একক, ক্ষেত্রফলের একক কি সেম। তাহলে সেম একক সেম একক কাটা যাবে, কাটা গিয়ে কোনো ধরনের একক থাকবে না। তাহলে বিকৃতি হচ্ছে একটা অনুপাত, বিকৃতি হচ্ছে একটা কি অনুপাত। মেনলি একই জাতীয় যে কোনো জিনিসের অনুপাতের কোনো একক থাকে না, বিকৃতিটাই হচ্ছে এরকম একক জাতীয়, দৈর্ঘ্যের অনুপাত বা আয়তনের অনুপাত বা ক্ষেত্রফলের অনুপাত, এই জন্য এদের কোনো একক নেই। এরপর আমরা আসি পীড়ন। একক ক্ষেত্রফলে বিকৃতির কারণে পদার্থের ভেতরে যে বল তৈরি হয় সেটাই হচ্ছে পীড়ন। অর্থাৎ এ প্রস্থচ্ছেদের একটা বস্তুতে বল প্রয়োগ করা হলে যদি তার বিকৃতি ঘটে, সেই বিকৃতি যদি এফ প্রতিরোধ বল তৈরি করে, তাহলে তার পীড়ন হচ্ছে এফ বাই এ। তাহলে এই জিনিসটা সম্পর্কে আমরা একটু আগে ধারণা দিয়েছি যে কোনো একটা বস্তুর মধ্যে যদি আমরা কি করি, এইভাবে বল প্রয়োগ করে তার বিকৃতি ঘটাই, তাহলে তার মধ্যে একটা কি হয়, প্রতিরোধকারী বল তৈরি হয়। প্রতিরোধকারী বল যদি তৈরি হয়, তাহলে এটা যদি একটা নির্দিষ্ট এরিয়াতে বলটা কাজ করে, কারণ যে তলে সাধারণত বল প্রয়োগ করা হয় ওই তলে কি হয়, চাপটা পড়ে। তো এটা, তো এটাকে এই জন্য কি করা হয়, প্রতি একক ক্ষেত্রফলে হিসাব করা হয়। তাহলে এই তলটার ক্ষেত্রফল যদি কি হয়, এ হয়, এই তলটার ক্ষেত্রফল যদি কি হয়, এ হয়, তাহলে প্রয়োগকারী বল যদি এফ হয়, তাহলে এখানে প্রয়োগকারী চাপ হবে কি এফ বাই এ। তাহলে এখানে প্রতিক্রিয়া যে বলটা, এটাও কি হবে, এই স্থিতিস্থাপক সীমার মধ্যে যেখানে যে পরিমাণ বল প্রয়োগ করা হবে, একই পরিমাণ প্রতিরোধকারী বলও তৈরি হবে। সেক্ষেত্রে চাপ হবে কি, এখানেও চাপ হবে এফ বাই এ। তাহলে এইটা হচ্ছে কি প্রযুক্ত চাপ প্রযুক্ত বলের কারণে, আর এটা হচ্ছে প্রতিরোধকারী চাপ প্রযুক্ত প্রতিরোধকারী বলের কারণে। তাহলে ক্ষেত্রফলের উপর নির্ভর করবে চাপটা। তো এই যে একক ক্ষেত্রফলে যে প্রতিরোধকারী বলটা তৈরি হচ্ছে, অথবা প্রতিরোধকারী একটা নির্দিষ্ট তলের মধ্যে যে প্রতিরোধকারী চাপ তৈরি হচ্ছে, সেই চাপটাকে বলা হয় পীড়ন। তাহলে পীড়ন জিনিসটা কি, বল প্রয়োগ করে কোনো বস্তুর দৈর্ঘ্যে বা ক্ষেত্রফলে যদি পরিবর্তন ঘটানো হয়, তাহলে ওই পদার্থের মধ্যে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল তৈরি হয়, বা ওই পৃষ্ঠে যে পরিমাণ চাপ তৈরি হয়, কি চাপ, প্রতিরোধকারী যে চাপ তৈরি হয়, এটাকে বলা হচ্ছে পীড়ন। সাধারণত চাপ না বলে এটাকে কি প্রতি একক ক্ষেত্রফলে, এই যে প্রতি একক ক্ষেত্রফলে, এই যে একক ক্ষেত্রফলে বিকৃতির কারণে যে পদার্থের ভেতর যে প্রতিরোধকারী বল তৈরি হয়, সেটাই হচ্ছে পীড়ন। তার মানে পীড়ন একটা কি চাপ, আমি অলরেডি বললাম পীড়ন হচ্ছে একটা কি চাপ। তাহলে চাপের একক তো কি হবে, নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল। দেখতেই পাচ্ছ এটা একটা চাপের মতো, চাপের মতো না, এটা একটা চাপ, এই জন্য এর একক হবে কি প্যাসকেল। ঠিক আছে। তো আমরা যখন পীড়নের কথা বললাম, তখন আমরা কি বললাম যে এই যে পীড়নটা কিন্তু সবসময় কাজ করে না। প্রয়োগকৃত বলের একটা নির্দিষ্ট লিমিট যখন ক্রস হয়ে যায়, তখন কিন্তু আর এই পীড়নটা কাজ করে না। অর্থাৎ এই পীড়নের কারণে, অর্থাৎ প্রতিরোধকারী বলের কারণে বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে যায় না। আর প্রযুক্ত বল যত বেশি হয়, বিকৃতিটাও কি তত বেশি হয়। তার মানে আমরা বলতে পারি, কোনো বস্তুর বিকৃতি যদি কি হয়, একটা নির্দিষ্ট লিমিট ক্রস করে, কোনো বস্তুর বিকৃতি যদি কি করে, একটা নির্দিষ্ট লিমিট ক্রস করে, তাহলে সেই বস্তুর পীড়ন কি করে না, আর কাজ করে না। অর্থাৎ বল প্রয়োগ করে বস্তুকে কি করা যায় না, বল প্রয়োগ করে বস্তুকে বিকৃত করলে এই বস্তু আবার আগের অবস্থায় কি যায় না, ফেরত যায় না। তো এইটাকেই বিজ্ঞানী রবার্ট হুক আর কি, রবার্ট হুক একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করেছিলেন। সেই সূত্রটা হচ্ছে হুকের সূত্র নামে পরিচিত। আমরা যদি পীড়ন এবং বিকৃতি বুঝে থাকি, তাহলে হুকের সূত্রটি বোঝা খুব সহজ হবে। এই সূত্র অনুসারে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন আর বিকৃতি হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ অর্থাৎ এই যে আমরা দেখলাম যে এই বলটা যত বেশি হবে, প্রয়োগকৃত বলটা যত প্রয়োগকৃত বলটা যত বেশি হবে, এর বিকৃতিও কি হবে,
তত বেশি হবে, এর বিকৃতিও তত কি হবে, বেশি হবে। অর্থাৎ কি হবে, এখানে বল বেশি হলে তার কি হবে, সে এখান থেকে এখানে আসবে, সে এখান থেকে এখানে আসবে। আরো বল বেশি হলে কি হবে, সংকুচিত হয়ে আরো ছোট হবে, আরো বল বেশি হলে সংকুচিত হবে আরো ছোট হবে। এরকম করে তারপর যদি এই বলটা অপসারণ করা হয় তাহলে সে কি করবে, আবার আগের অবস্থায় এখান থেকে কি হবে, এই জায়গায় ফিরে আসবে। কিন্তু আমরা দেখছি যে এর একটা নির্দিষ্ট সীমা আছে, এই বল প্রয়োগের বা এই বিকৃতির একটা নির্দিষ্ট সীমা আছে। এর চেয়ে বেশি বিকৃতি যদি হয়, মনে করো এই পরিমাণ বিকৃতি হইলে পরের বস্তুটা এইরকমই থেকে যাবে, আগের অবস্থায় আর ফিরে যাবে না, বা আসলেও কি এই পর্যন্ত আসবে না, এই পর্যন্ত বা এই পর্যন্ত থাকবে। তাহলে এই জিনিসটাকে বলে স্থিতিস্থাপক সীমা। তাহলে আমরা দেখতে পাইতেছি যে যত বেশি বল প্রয়োগ করা হচ্ছে, যত বেশি বিকৃতি হচ্ছে, প্রতিরোধকারী বলও কি হচ্ছে তত বেশি হচ্ছে। বেশি না হলে তো সে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারতো না। তাহলে তাহলে আমরা বলতে পারি বিকৃতি যত বেশি হচ্ছে, এর ভিতরে প্রতিরোধকারী বলটাও কি হচ্ছে, তত বেশি হচ্ছে। বিকৃতি যত বেশি হচ্ছে, প্রতিরোধকারী বলও তত বেশি হচ্ছে। মানে মূলত শুরু হয়েছে বল যত হচ্ছে, বল প্রয়োগকৃত বল যত বেশি হচ্ছে, বিকৃতি তত বেশি হচ্ছে। আর বিকৃতি যত বেশি হচ্ছে, পীড়নও তত কি হচ্ছে, বেশি হচ্ছে। পীড়নের জন্য যে বল F/A, সেটাও কি হচ্ছে, তত বেশি হচ্ছে। তাহলে প্রয়োগকৃত বল যত বেশি হয়, বিকৃতি তত বেশি হয়, বিকৃতি যত বেশি হয়, পীড়ন তত বেশি হয়। বাট এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা স্থিতিস্থাপক সীমা পর্যন্ত কাজ করে। স্থিতিস্থাপক সীমা যদি পার হয়ে যায়, তখন আর বিকৃতি বেশি হলেও পীড়ন বাড়ে না, বরং অনেক সময় পীড়ন কমে যায়। তো এটার একটা লেখচিত্র আছে। তো ওইটাই হচ্ছে, তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি কি সমানুপাতিক। এই যে পীড়ন প্রপোর্শনাল বিকৃতি, অর্থাৎ বিকৃতি যত বেশি হবে, পীড়নও কি হবে, তত বেশি হবে। তাহলে এইটাকে, তাহলে পীড়ন সমান আমরা লিখতে পারি কি, একটা ধ্রুবক ইন্টু বিকৃতি। আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা ধ্রুবক বসানো হয়। তো এই ধ্রুবকটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ধ্রুবকটার নাম হচ্ছে কি স্থিতিস্থাপক গুণাঙ্ক। দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে এটাকে বলা হয় ইয়ং এর গুণাঙ্ক। আয়তনের ক্ষেত্রে বলা হয় এটাকে আয়তন গুণাঙ্ক। ক্ষেত্রফলের ক্ষেত্রে বলা হয় এটাকে ক্ষেত্র গুণাঙ্ক। বাট দৈর্ঘ্য নিয়ে এখানে আলোচনা করা হবে, তখন স্থিতিস্থাপক গুণাঙ্কটাকে দৈর্ঘ্য দৈর্ঘ্য দৈর্ঘ্যের ক্ষেত্রে স্থিতিস্থাপক গুণাঙ্কটাকে বলা হয় ইয়াং গুণাঙ্ক বা ইয়াং এর মডুলাস বা ইয়াংস মডুলাস, কি ইয়াংস মডুলাস বলা হয়। ঠিক আছে, তাহলে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা বলতে পারি F/A পীড়ন ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু LL ডিভাইডেড বাই L নট। ঠিক আছে, অনেক সময় এটাকে টানও বলা হয়, এফকে T/A লেখা হয়, এই যে এখানে যারা T/A লিখছে। তাহলে আমরা দেখি দুটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করলে বোঝা আরো সহজ হবে। 1 নম্বর, ধরা যাক এই প্রস্থচ্ছেদের একটা তারের দৈর্ঘ্য হচ্ছে L0, এর সাথে W ওজনের একটা ভার ঝুলিয়ে দেওয়া হলো। এই বলটি ঝোলানোর কারণে L0 দৈর্ঘ্যটি বেড়ে হলো L। এই বর্ধিত দৈর্ঘ্য তারটির ভেতরে পাল্টা একটা বল তৈরি করেছে, সেটা হচ্ছে টেনশন টি। এখানে টি অক্ষর ব্যবহার করা হয় টেনশন শব্দটি বোঝানোর জন্য। সাধারণত যখন কোনো তারকে টানা হয়, তখন তার ভেতরে যে বল কাজ করে তার নাম টেনশন, এবং এটা আমরা জানি বস্তু থেকে বাইরের দিকে কাজ করে। তাহলে এখানে পীড়নটা অর্থাৎ টেনশন, যেটা বিকৃতি প্রতিরোধকারী, তার মধ্যে যে টানটা তৈরি হবে, সেই টানটা হবে F/T/A। এখানে এফ না বলে এটাকে টি বলা আছে। তাহলে বিকৃতি হবে কি, পীড়ন হবে কি T/A, আর বিকৃতি হবে কি ডেল L মাইনাস L0 ডিভাইডেড বাই L0। এটা আমরা অলরেডি আগেই করছি। তাহলে সেখান থেকে হুকের যে সূত্র আছে, সেই হুকের সূত্র থেকে আমরা বলতে পারি T/A প্রপোর্শনাল L মাইনাস L0 ডিভাইডেড বাই L0। তাহলে T/A সমান এই প্রপোর্শনাল চিহ্ন তুলে দিয়ে কি ওয়াই বসানো হয়েছে। এটাকে বলা যায় স্থিতিস্থাপক গুণাঙ্ক। ওয়াই সমান আছে L মাইনাস L0 ডিভাইডেড বাই L0। তাহলে এই ইয়ং এর গুণাঙ্ক, এটাকে জেনারেলি দৈর্ঘ্যের ক্ষেত্রে এটাকে ইয়ং এর গুণাঙ্ক বলা হয়, আমি আগেই বলছি। তো ইয়ং এর গুণাঙ্ক আমরা কাকে বলে, এই জিনিসটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে যে কোনো জিনিসকে সংজ্ঞায়িত করলে এখানে আমরা লিখতে পারবো। তাহলে ওয়াই সমান হচ্ছে কি T/A ডিভাইডেড বাই LL বাই L0। এটা যদি লিখি তাহলে আমরা বলতে পারবো যে একক, এটা যদি 1 হয়, এটাও যদি 1 হয়,
তাহলে বিকৃতি হবে কি একক, আর এটা হচ্ছে কি পীড়ন। ঠিক আছে, এটা হচ্ছে কি পীড়ন। তাহলে একক বিকৃতির জন্য, একক বিকৃতি মানে কি 1 মিটার কোনো তারকে যদি টেনে 1 মিটার লম্বা করা হয়, অর্থাৎ 1+1=2 মিটার করা হয়, অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যের কোনো তারকে টেনে যদি দ্বিগুণ করা হয়, তখন ওই তারের মধ্যে যে পীড়নটা তৈরি হবে সেই পীড়নটাই হচ্ছে তার কি ইয়ং এর মডুলাস। ঠিক আছে, তাহলে যে কোনো এরকম জিনিসকে সংজ্ঞায়িত করতে হলে নিচেরটাকে 1 করে দিতে হয়। তাহলে নিচেরটা 1 হবে কখন? যখন ডেল এলও 1 হবে, এল নটও 1 হবে। তাহলে ডেল এল 1 মানে কি? দৈর্ঘ্য বৃদ্ধি হবে 1, আর এল নট 1 মানে আদি দৈর্ঘ্য 1। আদি দৈর্ঘ্য 1 হলে শেষ দৈর্ঘ্য 1 + 1 = 2 হবে। তাহলে কোনো একটা 1 মিটার দৈর্ঘ্যের তারকে যদি টেনে 1+1 অর্থাৎ 2 মিটার করা হয়, তখন ওই তারের মধ্যে যে পীড়ন অর্থাৎ বিকৃতি প্রতিরোধকারী বল তৈরি হবে, তখন সেটাকে বলা হবে কি ওই বস্তুর ইয়ং এর গুণাঙ্ক বা ইয়াংস মডুলাস। বিভিন্ন পদার্থের মধ্যে ইয়াংস মডুলাস দেওয়া আছে। রাবারের ক্ষেত্রে এটা খুবই কম, 0.01 থেকে 0.1, হাড়ের ক্ষেত্রে 9, কাঠের ক্ষেত্রে 10, কাচের ক্ষেত্রে আর একটু বেশি, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আরো বেশি, তামার ক্ষেত্রে 110। এটা হচ্ছে গিগা প্যাসকেলে দেওয়া আছে কি গিগা প্যাসকেল, অর্থাৎ গিগা মানে হচ্ছে 10 পাওয়ার কত, এটা টেরা গিগা মেগা, 10 পাওয়ার 9, 10 পাওয়ার 9। লোহা হচ্ছে কত? লোহা হচ্ছে 200, এই যে এটা 200 গিগা প্যাসকেল। ঠিক আছে, আর হীরা হচ্ছে 1200। তো লোহা এবং তামারটা তোমরা মাথায় রাখবা, তার কারণে এখানে কি অনেক সময় পরীক্ষায় আসে বা বিভিন্ন অঙ্কেও এটা ব্যবহার করতে হয়। তো এখানে একটা মজার বিষয় আছে, আমরা অনেক সময় রাবারকে অনেক বেশি স্থিতিস্থাপক মনে করতাম। যার ইয়ং এর গুণাঙ্ক বেশি হবে সেই পদার্থটা বেশি স্থিতিস্থাপক। তো আমরা সাধারণত কি রাবারকে বেশি স্থিতিস্থাপক মনে করি, কিন্তু আসল কথা হচ্ছে লোহাই বেশি স্থিতিস্থাপক। তার কারণ এটা নির্ভর করে মেইনলি পীড়নের উপর, অর্থাৎ কি পরিমাণ টান সে সহ্য করতে পারে। ঠিক আছে, একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে যত বেশি টান তৈরি হবে তার ইয়ং এর মডুলাস তত বেশি, অর্থাৎ তার স্থিতিস্থাপকতা তত বেশি। সে কতটুকু লম্বা হলো এটার উপর নির্ভর করে না, বরং সে অল্প লম্বা হয়ে কত বেশি প্রতিরোধকারী বল তৈরি করতে পারে, সেটাই হচ্ছে কি স্থিতিস্থাপকতার মানে পরিমাপক। এই ধ্রুবকের নাম হচ্ছে ইয়াং মডুলাস। যেহেতু বিকৃতির কোনো একক নেই, তাই ওয়াই এর একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখলাম যে ওয়াই সমান হচ্ছে পীড়ন বাই বিকৃতি। বিকৃতির একক যেহেতু নাই, তাহলে পীড়নের এককটাই হবে কি ইয়ং এর মডুলাসের একক, অর্থাৎ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। এখানে প্যাসকেল বলা হয় না, এখানে নিউটন পার মিটার স্কোয়ারই বলা হয়। চাপের ক্ষেত্রে প্যাসকেল কথাটা ব্যবহার করা হয়, কিন্তু পীড়নের ক্ষেত্রে প্যাসকেল ব্যবহার না করে নিউটন পার মিটার স্কোয়ারই বেশি ব্যবহার করা হয়। ইয়ং মডুলাসের মান বেশি হলে পদার্থ কিভাবে দৈর্ঘ্য পরিবর্তন করে? দৈর্ঘ্য পরিবর্তনের হার হচ্ছে ইয়ং এর মডুলাসের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ইয়ং এর মডুলাস যত বেশি হবে একই পরিমাণ বল প্রয়োগে ওই বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন তত কম হবে। এটা তোমরা বুঝতেই পারছো, তার কারণ আমরা জানি কি টি বাই এ সমান হচ্ছে ওয়াই এল এল ডিভাইড বাই এল নট। তাহলে এল ডিভাইড বাই এল নট, অর্থাৎ দৈর্ঘ্য পরিবর্তনের হার যদি আমরা হিসাব করি, তাহলে ওয়াই এদিকে এসে কি হবে নিশ্চিত হবে, আর টি বাই এ হবে। তাহলে তাহলে বোঝা যাচ্ছে এটা পীড়নটা যদি ফিক্সড হয় সেক্ষেত্রে ওয়াই এর মান কি হবে, যত বাড়বে এল এর মান তত কমতে থাকবে, অর্থাৎ বিকৃতি তত কমবে, অর্থাৎ ইয়ং এর গুণাঙ্ক যত বেশি হবে একই পরিমাণ বল প্রয়োগে তার দৈর্ঘ্যের পরিবর্তন তত কম হবে। এই জন্য স্টিলকে খুব বেশি টেনে বড় করা যায় না, আর রাবারকে অল্প বলেই কি করা যায় অনেক বেশি পরিমাণ দীর্ঘ করা যায়। ধরা যাক একটি সিলিন্ডারের সাধারণ অবস্থায় ভি নট পরিমাণ গ্যাস আছে। এই গ্যাসে চাপ দেওয়ার কারণে সিলিন্ডারের গ্যাসের আয়তন কমে হয়ে গেল ভি। এখানে পীড়ন হচ্ছে টি এবং বিকৃতি হচ্ছে কত হবে আমরা জানি, তাহলে আয়তন বিকৃতি হবে আয়তনের পরিবর্তন ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই কত ভি নট। ঠিক আছে, এটাই হচ্ছে কি বিকৃতি। তাহলে পীড়ন কত হবে, পীড়ন যদি পি হয় তাহলে পি প্রপোর্শনাল এটা। তাহলে এখানে দৈর্ঘ্য বিকৃতিটার ইয়ং এর গুণাঙ্ক যেমন বলা হয়েছে গামাকে দৈর্ঘ্যের ক্ষেত্রে, আয়তনের ক্ষেত্রে এটাকে বলা হয় আয়তন গুণাঙ্ক বা বি দ্বারা প্রকাশ করা। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, বি, বাল্ক মডুলাস বা আয়তন গুণাঙ্ক। ইংরেজি নাম হচ্ছে কি বাল্ক মডুলাস, আর বাংলা নাম হচ্ছে আয়তন
গুণাঙ্ক, এটাকে পীড়ন বলা হচ্ছে, মানে প্রেসার। এটা মূলত আসলে কি হবে, টি বাই এ বা এফ বাই এ হবে, কিন্তু জেনারেলি এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এরও একক হবে কি নিউটন পার মিটার স্কোয়ার। তো এর পরের বিষয়টাতে যদি আমরা যাই, পদার্থের 3 অবস্থা, কঠিন, তরল এবং গ্যাস। তাহলে আমাদের চাপ, তাহলে এই অধ্যায়ে 2টা অংশ ছিল, একটা ছিল চাপ, সেটা আমরা আলোচনা করলাম। এর পরের অংশটা হচ্ছে পদার্থের 3টা অবস্থা। তোমরা নিশ্চয় জানো বিশ্বের সবকিছু তৈরি হয়েছে অণু দিয়ে। অবশ্য অণু মৌলিক কণা নয়। অণু তৈরি হয়েছে পরমাণু দিয়ে, পরমাণু তৈরি হয়েছে ইলেকট্রন এবং নিউক্লিয়াস দিয়ে, আবার নিউক্লিয়াস তৈরি হয়েছে প্রোটন এবং নিউট্রন দিয়ে, এবং নিউট্রন আবার তৈরি হয়েছে কোয়ার্ক দিয়ে। তো এখানে এই যে ইনফরমেশনগুলো মাথায় রাখবা। এতদূর পর্যন্ত ইনফরমেশনগুলো সবাই জানো, কিন্তু নিউট্রন তৈরি হয়েছে কোয়ার্ক দিয়ে, এটা তোমরা মাথায় রাখবা। বিশেষ করে অনেক সময় এগুলো এমসিকিউতে দেয়। বিজ্ঞানীরা ধারণা করছেন ইলেকট্রন কিংবা কোয়ার্ক তৈরি হয়েছে স্ট্রিং দিয়ে। তাহলে এগুলো যদি অনেক সময় এমসিকিউগুলো বিদঘুটে এমসিকিউ করে, সেক্ষেত্রে দিতে পারো। তাহলে নিউট্রন কোয়ার্ক দিয়ে তৈরি হয়েছে, আবার ইলেকট্রন এবং কোয়ার্ক এই দুইটাই তৈরি হয়েছে কি স্ট্রিং দিয়ে। তো এই জিনিসগুলো কি, এগুলো আপাতত বোঝার কোনো দরকার নেই, খালি নামগুলো মনে রাখতে হবে। যেহেতু একটা পদার্থের ধর্ম তার অণুতে বজায় থাকে, তাহলে একটা আমরা জানি যে যৌগিক পদার্থের বৈশিষ্ট্য প্রকাশ পায় তার অণুতে, তখন এটাকে ভেঙে গেলে আলাদা আলাদা মৌলিক পদার্থ পাওয়া যায়। আবার মৌলিক পদার্থের ক্ষেত্রে অণু এবং পরমাণু দুইটাতেই তার ধর্ম প্রকাশ পায়। তাহলে আমরা জেনারেলি বলতে পারি একটা পদার্থের ধর্ম তার অণুতেই কি পায়, প্রকাশ পায়। তাই আমরা অণুকেই পদার্থের সবচেয়ে ছোট একক ধরে নেই, মানে পদার্থের বৈশিষ্ট্য ধারণকারী সবচেয়ে ছোট একক। কিন্তু এমনিতেই সবচেয়ে ছোট একক তো কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কিন্তু একটা পদার্থের বৈশিষ্ট্য যখন, একটা পদার্থের ধর্ম যখন আমরা বলতে চাই, সেক্ষেত্রে অণুটাই হচ্ছে কি সবচেয়ে ছোট একক। পানির অণুতে পানির সব ধর্ম আছে, কিন্তু পানিকে তার পরমাণুতে ভেঙে নিলে সেটি আর পানি থাকে না, সেটা রূপান্তরিত হবে অক্সিজেন এবং হাইড্রোজেনের অণুতে, এবং দুটোই গ্যাস। তাহলে একটা পদার্থের ক্ষেত্রে তার বৈশিষ্ট্য ধারণকারী সবচেয়ে ছোট কণাটার নাম হচ্ছে অণু। আর জেনারেলি যে কোনো পদার্থের সবচেয়ে ছোট কণা হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ঠিক আছে। একটা পদার্থে তার অণুগুলো কিভাবে আছে তার উপর নির্ভর করে সেটি কি কঠিন, তরল নাকি গ্যাস। তাহলে এই যে একটা পদার্থের মধ্যে তার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী সবচেয়ে ছোট কণাটা হচ্ছে অণু। এইরকম অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা পদার্থ তৈরি হয়। এই অণুগুলো কিভাবে সন্নিবেশিত আছে, একটার সাথে আরেকটা কিভাবে যুক্ত আছে, এইটার উপরে নির্ভর করে পদার্থের 3টা অবস্থা, সেটা কঠিন হবে, তরল হবে নাকি গ্যাস হবে। গ্যাসে অণুর গতিতত্ত্ব যেটাকে বলা হয়, এটা কণার গতিতত্ত্ব দিয়ে এটাকে কি করা যায়, ব্যাখ্যা করা যায়। তো এটাই এখানে করা হবে। এর সবচেয়ে পরিচিত উদাহরণ হচ্ছে পানি। এটি একটি তরল কিংবা গ্যাস, 3টি রূপেই কি থাকে, এটা কঠিনও থাকে, তরল থাকে, কিংবা গ্যাসেও থাকে। তার অণুগুলো কিভাবে আছে তার উপর নির্ভর করে এটি কি বরফ, পানি নাকি জলীয় বাষ্প হবে। তাহলে একই জিনিস 3টা অবস্থায় থাকতেছে, কিসের উপর নির্ভর করে, এর অণুগুলো কিভাবে পরস্পরের সাথে যুক্ত আছে সেটার উপর নির্ভর করে। আমরা একটু যদি ধারণা নেই, এটা কঠিন বলা আছে বরফ, এখানে অণুগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে নির্দিষ্ট জায়গায় কি আছে, সন্নিবেশিত আছে, চাইলেই এরা কি করতে পারবে না, একটা আর একটা সরে যেতে পারবে না, তখন একটার সাথে একটা লেগে আছে। এখানেও আছে মোটামুটি একটু দূরে দূরে, আর এইখানে আছে সবচেয়ে দূরে দূরে, এই জন্য কঠিন, তরল আর গ্যাস। তো এটা ব্যাখ্যা যদি আমরা আরেকটু পড়ি, যখন কোনো পদার্থ গ্যাস অবস্থায় থাকে তখন তার অণুগুলো মুক্ত অবস্থায় থাকে, একটি থেকে অন্যটির মাঝে অনেক বেশি দূরত্ব হয়। তাহলে একটা পদার্থ যখন গ্যাসে পরিণত হয় তখন তার অণুগুলোর মধ্যে কোনো ধরনের আকর্ষণ বল কাজ করে না বললেই চলে। ফলে এই কণাগুলো মুক্তভাবে যেখানে খুশি সেখানে গিয়ে ঘুরে বেরোতে পারে। বাট এটা শূন্য না, শূন্যের কাছাকাছি। আকর্ষণ বলের মানটা শূন্যের কাছাকাছি, কখনোই শূন্য হয় না। যদি একদম শূন্য হইতো তাহলে এদেরকে একত্রিত করে আবার তরল বানানো যেত না। তো প্রায় মুক্ত থাকে বলা যেতে পারে, এই জন্য এখানে মুক্তই বলা হয়েছে। এবং একটি থেকে অন্যটি অনেক দূরে অবস্থান করে। যখন তরল অবস্থায় থাকে তখন অণুগুলো তুলনামূলকভাবে কি হয়, কাছে আসে। কাছে আসলেও এরা একটির সাপেক্ষে আরেকটি নড়তে পারে, মানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যেই তারা কি নড়তে পারে, বা একটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে নড়তে পারে, এর বাইরে তারা যেতে পারে না। কঠিন অবস্থায় অণুগুলো কাছাকাছি থাকে, কিন্তু একটি অণুর সাপেক্ষে অন্য অণু নড়তে পারে না। তাহলে এই জিনিসটাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, কঠিন, তরল এবং গ্যাসের যে কিভাবে ফরমেশনটা হয় এবং এদের মধ্যে ডিফারেন্সটা কি,
তাহলে আমরা মূলত এদের ইয়ার মধ্যে দিয়ে বুঝতে পারবো। সেটা হচ্ছে যখন একটা পদার্থ কি থাকে, গ্যাস অবস্থায় থাকে, তখন তার যে কণাগুলো আছে, এই যে প্রত্যেকটা কণা, এরা কি করতে পারে একদম প্রায় স্বাধীনভাবে কি যেখানে খুশি সেখানে কি যেতে পারে। অর্থাৎ নির্দিষ্ট কোনো আয়তনের মধ্যে এরা কি থাকে না, লিমিটেড থাকে না, একটা নির্দিষ্ট কোনো আয়তন থাকে না, যেখানে খুশি সেখানে তারা কি চলাচল ছোটাছুটি করতে পারে ইচ্ছা মতো। ঠিক আছে, যদি এদেরকে বিশাল বড় ঘরে রাখা হয় তাহলে পুরো ঘর জুড়ে এরা ছোটাছুটি করতে পারবে। ছোট পাত্রে রাখলে ছোট পাত্রে ছোটাছুটি করবে। এবং এটা যদি এই কণাগুলোকে যদি বাইরে খোলা মাঠে ছেড়ে দেওয়া হয় তাহলে এরা কি করবে, পুরো মাঠ জুড়ে কি করবে, ছোটাছুটি করবে। এখন এখানে কি নেই, নির্দিষ্ট কোনো ব্যারিয়ার নাই। আর তরলের ক্ষেত্রে কি হয়, তরলের ক্ষেত্রে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে অনেকটা বাঁধা গরুর মতো। যে ওখানে কি করা আছে, একটা গরুকে জেনারেলি কি করা হয়, একটা খুঁটিতে বেঁধে একটা খুঁটিতে বাঁধা হয়, তারপর তাকে ছেড়ে দেওয়া হয় যে তুমি কি করবা, এই দড়িটা যত দূর আছে এত দূর পর্যন্ত যেখানে খুশি সেখানে যাইতে পারবা এবং ঘাস খাইতে পারবা। বাঁধা গরু, আর এটা হচ্ছে ছেড়ে দেওয়া গরুর মতো। তাহলে সে এই নির্দিষ্ট, তাহলে এখানে কি হবে, কণাগুলো কি হবে, এই নির্দিষ্ট এরিয়ার মধ্যে সে কি করবে, যেখানে খুশি সেখানে যাইতে পারবে। কিন্তু এই এরিয়াকে সে কি করতে পারবে না, ক্রস করতে পারবে না। এরিয়াকে ক্রস করতে গেলেই তাকে কি করবে, টেনে নেওয়া হবে। অর্থাৎ এই এরিয়ার বাইরে তারা যেতে পারবে না, এই এরিয়ার মধ্যে তারা একটা কণা যেখানে খুশি সেখানে যাবে। এই জন্য এই এরিয়াটা কি হইতে পারে, সে চেঞ্জ করতে পারে। গরু কি করতে পারে, তার দড়ি সে সে কি সবসময় একদম টান টান করে যাবে না, সে কি করে বিভিন্নভাবে কি করবে, এলোমেলো ভাবে ঘোরাফেরা করবে। ঠিক আছে, ফলে এর আয়তনটা ঠিক থাকলেও আকারটা কি থাকবে না, ঠিক থাকবে না। যখন একটা লম্বা পাত্রে রাখা হবে তখন আয়তনটা ঠিক রাখার জন্য সে উঁচু হয়ে যাবে। যখন একটা চ্যাপ্টা পাত্রে রাখা হবে এরকম, সে আয়তনটা ঠিক রাখার জন্য নিচে নেমে যাবে। আয়তনটা ঠিক রাখবে কিন্তু আকার আকৃতিটা কি করবে, সে পরিবর্তন করে ফেলবে। ঠিক আছে, তাহলে এই নির্দিষ্ট আয়তনটাকে সে কি করতে পারবে না, পার করতে পারবে না। এই নির্দিষ্ট আয়তনের মধ্যেই সে চলাচল করবে এবং আয়তন ঠিক রেখে সে তার আকার আকৃতিটাকে কি করে নিতে পারবে, পরিবর্তন করেও নিতে পারবে। তার কারণ কণাগুলো পরস্পরের সাপেক্ষে যেহেতু গতিশীল হইতে পারবে, পরস্পরের সাপেক্ষে গতিশীল হইলে আকার কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আর তৃতীয় যে ক্ষেত্র সেটা হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থটার ক্ষেত্রে কি হয়, এখানে কণাগুলো একটার সাপেক্ষে আর একটা নড়াচড়াই করতে পারে না। প্রত্যেকটাই কি হয়, নিজের সাপেক্ষে কি থাকে, এরা এতটাই বেশি কাছাকাছি থাকে যে এরা কি করতে পারে না, একটার সাপেক্ষে আর একটা কি করতে পারে না, নড়াচড়া করতে পারে না। এরা সর্বোচ্চ যেটা করতে পারে, একই জায়গায় কি করতে পারে, থাকতে পারে। এদের মধ্যে গ্যাপ এতই কমই যায় এবং এরা এতটাই কাছাকাছি আসে যে এরা কি করতে পারে না, একটার সাপেক্ষে আর একটা গতিশীল হইতে পারে না। ওরা সর্বোচ্চ যেটা করে একই জায়গায় কাঁপতে থাকে। তাহলে ওরা কি করতে পারে না, তরল পদার্থের কণাগুলোর মধ্যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে এই কণা এখানে যেতে পারবে না, আবার এই কণা এখানে যেতে পারবে না। ও যেখানে আছে সেখানেই থাকবে, এ যেখানে আছে সেখানেই থাকবে, এ যেখানে আছে সেখানেই থাকবে। অর্থাৎ প্রত্যেকের অবস্থান কি এখানে নির্দিষ্ট। প্রত্যেকের অবস্থান যদি নির্দিষ্ট হয় তাহলে এই জিনিসটা একটা কি করবে, নির্দিষ্ট আকার ফর্ম করবে এবং আয়তনটা ডেফিনেটলি কি ফর্ম করবেই। তাহলে এখানে সে নির্দিষ্ট আকার কেন ফর্ম করতেছে, কারণ কণাগুলো একজনের সাপেক্ষে আরেকজন কি করতে পারবে না, নড়াচড়া করতে পারবে না। ঠিক আছে, অনেকগুলো মানুষ যদি একজনের পর একজন দাঁড়ায় এবং কেউ যদি কি করতে পারে না, আগাপেছা করতে না পারে, তাহলে তারা একটা নির্দিষ্ট আকৃতি তৈরি করে। তারা যদি লম্বি দাঁড়ায় তাহলে একটা সরলরেখার মতো হবে। যদি তারা রাউন্ড হয়ে দাঁড়ায় তখন তারা কি হবে, রাউন্ড হবে। কিন্তু যদি এরকম হয় যে একটা মাঠের মধ্যে লোকগুলো এলোমেলোভাবে ছুটে বেড়াচ্ছে কিন্তু মাঠের বাইরে যেতে পারতেছে না, তখন তার আকৃতিগুলো কি থাকবে না, ঠিক থাকবে না, কিন্তু আয়তনটা কি ঠিক থাকবে, ওই মাঠটার মধ্যেই থাকবে। এবার মাঠটা যদি ছেড়ে দেওয়া হয়, ওপেন যদি দেওয়া হয়, তাহলে এই মানুষগুলো যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াইতে পারবে। তাহলে এই হচ্ছে পদার্থের তিনটা অবস্থা। এবং কোন অবস্থায় কি, তাহলে গ্যাস অবস্থায় আয়তনও নাই, আকৃতিও নাই। কেন, যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াইতে পারে, একজনের সাপেক্ষেও আরেকজন ঘুরতে পারে। তাহলে যেখানে খুশি সেখানে ঘুরে, তার মানে তার আয়তন নাই। আর একজনের সাপেক্ষে আরেকজন ঘুরতে পারে, তার মানে তার আকার নাই। আর যেখানে খুশি সেখানে যেতে পারে না, তার মানে আয়তন ফিক্সড। কিন্তু একজনের সাপেক্ষে আরেকজন নড়াচড়া করতে পারে না, তার আকৃতিও ফিক্সড। ঠিক আছে, তো এই যে এই জন্য তরলটা হচ্ছে কি মাঝারি।
তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখানে কিছু জিনিস বলছে যে গ্যাসের যে আণবিক ধর্ম সেটা তারা বলছে। গ্যাসের আণবিক ধর্ম হচ্ছে গ্যাসের অণুগুলো একটার পাশে আরেকটা কি ছুটতে পারে, যে একটার সাপেক্ষে আরেকটা ছুটতে পারে। ঠিক আছে, আণবিক ধর্ম এটা। অণুগুলোর মাঝে দূরত্ব বেশি এবং ফাঁকা জায়গা রয়েছে, একটি অণু অন্য অণু সাপেক্ষে ছুটতে পারে। এরপর হচ্ছে গ্যাসে তার প্রতিফলন, এটা কারণে যেটা হয় একটার পাশ দিয়ে আরেকটা ছুটতে পারে, তার মানে কি যে পাত্রে রাখা হয় তার পুরো আয়তন সে দখল করে নেয়। মাঝখানে দূরত্ব বেশি এবং ফাঁকা জায়গা রয়েছে, এই জন্য এটাকে চাপ দিয়ে কি করা যায়, সংকুচিত করা যায়। যেহেতু মাঝখানে গ্যাপ রয়েছে, চাপ দিলে ফাঁকা জায়গাটা কমে যায়। আর একটা অণুর সাপেক্ষে যেহেতু অন্য অণু ছুটতে পারে, এই জন্য এরা কি করতে পারে, সহজে প্রবাহিত হতে পারে। একটার সাপেক্ষে আর একটাকে এক জায়গায় রেখে আর একটা এগিয়ে যেতে পারে, এই জন্য এটাকে কি করতে, প্রবাহিত হতে পারে। এবং তরল পদার্থের মধ্যে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোন বৈশিষ্ট্যটা আছে, একটার পাশ দিয়ে আরেকটা ছুটে যেতে পারে। অণুগুলো কি একটার পাশ দিয়ে আরেকটা ছুটে যেতে পারে, এই জন্য এটা কি হয়, সহজে প্রবাহিত হয় এবং তার আকার ধারণ করে। যে জিনিসের যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে নেয়, তার কারণ একটা অণুর পাশ দিয়ে কি আরেকটা অণু ছুটে যেতে পারে। আর অণুগুলোর মাঝখানে ফাঁকা জায়গা প্রায় নেই, এটা কাছাকাছি থাকে, এই জন্য তরলকে চাপ দিয়ে সংকুচিত করা যায় না। ঠিক আছে, আর এখানে আর একটা জায়গা আছে, এটা কি করা যায়, আয়তনটা বাড়ে না, তার কারণ একটা অণু এই অণুগুলোকে রেখে কি অণুগুলোর সাপেক্ষে একটা অণু কি করতে পারে, অনেক দূরে চলে যেতে পারে না। ঠিক আছে, একটা অণুর সাপেক্ষে আর একটা অণু দূরে যেতে পারে না, তাহলে তারা কি থাকে, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যেই ফিক্সড থাকে, ওই জন্য তাদের নির্দিষ্ট আয়তন থাকে। ঠিক আছে, এরপর কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো কি থাকে, এক স্থানে দৃঢ় থাকে, দৃঢ় থাকার ফলে তাদের নির্দিষ্ট আকার থাকে। অণুগুলোর মাঝে দূরত্ব কম থাকে, এই জন্য চাপ দিয়ে সংকুচিত করা যায় না, এবং অণুগুলো নিজ অবস্থানে আটকা থাকে, ফলে নড়াচড়া করতে পারে না, এবং এরা কি করে, এই জন্য এরা প্রবাহিত হইতে পারে না। একজনের সাপেক্ষে আরেকজন কি চলাচল করতে পারে না, এই জন্য এটা প্রবাহিত হয় না। তো এই হচ্ছে কঠিন পদার্থের কি, কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থগুলোর বৈশিষ্ট্য। তো এই জিনিসটাকে পদার্থের আণবিক গতিতত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা হয়। একটি কঠিন পদার্থ টেবিলে রাখা হলে কঠিন পদার্থটি টেবিলের যে অংশটুকু স্পর্শ করবে সেখানে এক ধরনের চাপ প্রয়োগ করবে। এটা আমরা জানি যে একটা বস্তুর ওয়েট যেহেতু নিচের দিকে কাজ করে এবং ওই বস্তুটার একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আছে, যে ক্ষেত্রফলে ওই টেবিলের সাথে সে সংযুক্ত থাকবে, তাহলে ওই ক্ষেত্রফলের উপর যে বলটা কাজ করবে, তাহলে ওই বলকে ওই ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে তার একটা চাপ পাওয়া যাবে। কঠিন পদার্থ না রেখে আমরা একইভাবে যদি টেবিলে তরল পদার্থ রাখতে চাই, সেটি কাজ করবে না। কেন? কারণ তরল পদার্থ রাখলে তরলটি সারা টেবিলে গড়িয়ে পড়বে, তার কারণ এখানকার কণাগুলো একটার সাপেক্ষে আরেকটা কি গড়াতে পারে, ফলে উপরের তরলটা কি হবে, নিচের তরলের কণাগুলোর সাপেক্ষে গড়িয়ে 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 পুরা টেবিলে ছড়িয়ে যাবে। এবং তরলটাকে যদি আমরা রাখতে চাই, তরলটাকে রাখতে হবে কোনো একটি পাত্রে, এবং তরলটি শুধু নিচে নয়, তার দিকে পাত্রটির গায়ে চাপ দেবে। ঠিক আছে, তাহলে এই যে পাত্রে যখন এটা যখন কঠিন হবে তখন সবাই নিচের দিকে, তখন এরা একজনের সাপেক্ষে পাশে গড়িয়ে যেতে পারবে না। কিন্তু এটা যদি তরল হয়, তাহলে এই কণাগুলো একজনের সাপেক্ষে আরেকজন চলতে পারে, এই জন্য এরা যেরকম নিচে চাপ প্রয়োগ করবে, ঠিক একইভাবে এরা কি করবে, পার্শ্ব চাপও দিবে। একইভাবে এরা কি করবে, পার্শ্ব চাপও দিবে। তখন এরা তো কি করতে পারে, একজনের সাপেক্ষে আরেকজন গড়াতেও পারে, এই জন্য চতুর্দিকে কি করবে, ওরা চাপ প্রয়োগ করবে। এদিকেও চাপ প্রয়োগ করবে, এদিকেও চাপ প্রয়োগ করবে। ঠিক আছে, নিচের দিকেও চাপ প্রয়োগ করবে, সব দিকেই ওরা চাপ প্রয়োগ করবে। পাত্রটির গায়ে একটা ফুটো করা হলে তরলের চাপে এই ফুটো দিয়ে তরল বের হতে থাকবে। আমরা যদি গ্যাস রাখতে চাই, তাহলে সেটি আর পাত্রে রাখা সম্ভব না। কেন? তার কারণ তরলগুলো কি করে, শুধু সাইডে চাপ দেয় এবং নিচে চাপ দেয়, আর উপরে সে চাপ দেয় না। তার কারণ ওজন নিচের দিকে কাজ করে, তখন কণাগুলো কি করতে পারে না। তখন আমরা একটু আগেই দেখছি যে তরলের কণাগুলো একটা নির্দিষ্ট এরিয়াতেই কি একটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে থাকে, ওই ভলিউম বাড়াইতে পারে না। উপরের দিকে গেলে তো, যদি তরল এই লেভেল পর্যন্ত থাকে, তাহলে উপরের দিকে যেতে হলে তার ভলিউম বাড়াইতে হয়, কিন্তু তরল ভলিউম বাড়াইতে পারে না। কিন্তু গ্যাস কি করে,
গ্যাস তো তার ভলিউমও বাড়াইতে পারে, যেখানে খুশি সেখানেই যেতে পারে। এই জন্য গ্যাস কি উপরের দিকেও যেতে পারে। এই জন্য তরলকে এক মুখ বন্ধ, অর্থাৎ শুধু উপরের অংশ খোলা রেখে বাকি 3 দিক বন্ধ করে রাখা যায়, কিন্তু গ্যাসকে রাখতে হলে চতুর্দিকটাই কি করে দিতে হয়, বন্ধ করে দিতে হয়, তখন গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন নাই। তাহলে তখন সেটি একটা আবদ্ধ জায়গায় রাখতে হবে এবং গ্যাস এই আবদ্ধ জায়গার চারিদিক থেকে চাপ প্রয়োগ করবে। একটা বেলুন ফুলিয়ে সেখানে গ্যাস রাখা হয়, বেলুনটা না ফাটিয়ে সেখানে একটা ফুটো করতে পারলে বাতাসের চাপে এই ফুটো দিয়ে বাতাস বের হতে থাকবে। বলছে যে একটা বেলুন ফুলিয়ে বেলুনটির পৃষ্ঠে এক টুকরো স্কচ টেপ ভালোভাবে লাগাও। এবারে একটা সুচ দিয়ে স্কচ টেপের উপর দিয়ে বেলুনটাতে একটা ফুটো করো, তাহলে বেলুনটি ফাটবে না, দেখবে ফুটো দিয়ে বাতাস বের হয়ে যাচ্ছে। তো স্কচ টেপ লাগানোর কারণ কি? কারণ বেলুন সাধারণত ইয়া হয়, বেলুন যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই ম্যাটেরিয়ালগুলো অত বেশি ইয়া হয় না, শক্ত হয় না, এবং ফুটো করলে ফুটোটা ইউনিফর্ম হয় না, ফেটে ফেটে যায়। এই জন্য বাতাসের চাপে এটা ফেটে বড় হয়ে যায়। আর যদি টেপ লাগানো হয় তাহলে সুইয়ের যে ফুটাটা আছে, টেপটা মোটামুটি একটু মোটা হওয়ার কারণে সুইয়ের যে গোল ফুটাটা এটা ইউনিফর্ম হয় এবং টেপটা কি হয় না, ফুটার চারিদিকে ফেটে যায় না। এই জন্য গোল থাকে, ফুটাটা কি থাকে, গোল থাকে। এই জন্য এটা এখানে তোমার স্কচ টেপের কথা বলা হয়েছে। আর শুধু বেলুন ফাটাতে গেলে বেলুনটা অনেক পাতলা হওয়ার ফলে এটা গোল ছিদ্র থাকে না, এটা ফেটে যায় যখন একদিকে। তো আমরা গ্যাসের চাপের কথা উল্লেখ করেছি, কিন্তু এর কারণটি ব্যাখ্যা করিনি। পদার্থের আণবিক গতিতত্ত্ব দিয়ে আমরা চাপের কারণটি ব্যাখ্যা করতে পারবো। আবদ্ধ জায়গায় গ্যাস রাখা হলে এটি পাত্রের গায়ে এক ধরনের চাপ দেয়। পদার্থের আণবিক গতিতত্ত্ব দিয়ে সেটিকে ব্যাখ্যা করা যায়। তাহলে আবদ্ধ আবদ্ধ জায়গার ভেতর গ্যাসের অণুগুলো ছোটাছুটি করতে থাকে এবং প্রতিনিয়ত সেটি আবদ্ধ জায়গার দেয়ালে এসে আঘাত করে এবং প্রতিফলিত হয়ে ফিরে যায়, এবং গ্যাসের অণু একটি ভরবেগে দেয়ালে আঘাত করে অন্য ভরবেগে ফিরে যায়। তোমরা জানো ভরবেগের পরিবর্তন করতে হলে বস্তুর উপর বল প্রয়োগ করতে হয়। গ্যাসের অণু দেয়ালে আঘাত করে বল প্রয়োগ করে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী পাত্রের দেয়াল একটা পাল্টা বল গ্যাসের অণুর উপর প্রয়োগ করে, ফলে অণুটিকে প্রতিফলিত করে দেয়। তাহলে তোমরা এখানে খুব সহজেই বিষয়টাকে বুঝতে পারলা, এটা এমন জটিল কোনো বিষয় না। সেটা হচ্ছে এরকম, যদি একটা গোল বেলুন থাকে তাহলে আমরা জানি যে এই কণাগুলো প্রতিনিয়ত কি করে, ছোটাছুটি করে। কণাগুলো সব দিকেই কি করে, এরকম করে ছোটাছুটি করে। ছোটাছুটি করতে করতে তারা এসে কি করে, পাত্রের দেয়ালে কি করে, বল প্রয়োগ করে। পাত্রের দেয়ালে বল প্রয়োগ করার পর সে কি করে, এখানে যখন বল পেয়ে বাধা পায় তখন সে কি করে, একই বেগে উল্টা দিকে ফিরে যায়, অর্থাৎ তার ভরবেগের পরিবর্তন হয়। এবং কতটুকু ভরবেগের পরিবর্তন সেটাও আমরা জানি, -2 mv, বা শুধু পরিমাণ নিলে mv। ভি বেগে যদি আঘাত করে আবার ভি বেগে ফিরে যায়, 2 mv ভরবেগের পরিবর্তন হয়। ভরবেগের পরিবর্তন হওয়ার জন্য তাহলে দেয়ালের উপর তারা যে বল প্রয়োগ করে, দেয়ালও নিউটনের থার্ড ল অনুযায়ী তার উপর সেম পরিমাণ কি করে, প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এভাবেই কি হয়, তোমার অণুগুলো ছোটাছুটি করে এবং অণুর কি করে, ভরবেগের পরিবর্তন হয় এই প্রতিক্রিয়া বলের কারণে। এভাবে অসংখ্য অণু আবদ্ধ পাত্রের দেয়ালে বারবার আঘাত করে বল প্রয়োগ করতে থাকে এবং এই সম্মিলিত বলটি হচ্ছে কি, গ্যাসের চাপ। তাহলে অর্থাৎ গ্যাসের চাপ, তো যে চাপের কারণে বেলুন ফেটে যায় বা বেলুন আস্তে আস্তে বড় হয় চাপ বেড়ে গেলে, তাহলে এই চাপটা কোত্থেকে আসে, এই গ্যাসের কণাগুলো প্রতিনিয়ত কি করে, যেহেতু চতুর্দিকে কি করে, ছোটাছুটি করে, তাহলে তাদের যে বেগ, এই বেগের কারণেই কি হয়, একটা চাপ তৈরি হয়। যদি গ্যাসের তাপ বাড়িয়ে দেওয়া হয় তাহলে অণুগুলোর গতিশক্তি আরো বেড়ে যায়, ফলে সেটি আরো জোরে জোরে দেয়ালে আঘাত করে, অর্থাৎ চাপের পরিমাণ বেড়ে যায়। আমরা পরের অধ্যায়ে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে তাপ বেড়ে যাওয়ার সম্পর্কটি নতুনভাবে দেখব। তাহলে তাপ দিলে যখন কি হয়, অণুগুলোর গতিশীলতা বেড়ে যায়, তখন এরা আরো জোরে পাত্রের দেয়ালে বল প্রয়োগ করে, ফলে চাপটা কি হয়, আরো বেড়ে যায়। তো এর পরের বিষয়টা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা, অর্থাৎ আমরা পদার্থের 3টা অবস্থা পড়ছি, কঠিন, তরল এবং গ্যাস। কঠিন, তরল এবং গ্যাস এই 3টি ভিন্ন ভিন্ন অবস্থার বাইরেও পদার্থের
চতুর্থ আরেকটি অবস্থা হতে পারে, এর নাম হচ্ছে প্লাজমা। আমরা জানি অণু কিংবা পরমাণুর নিউক্লিয়াসে যে কয়েকটি পজিটিভ চার্জের প্রোটন থাকে তার বাইরে ঠিক সেই কয়টি নেগেটিভ চার্জের ইলেকট্রন থাকে। সেই কারণে একটা অণু কিংবা পরমাণুর সম্মিলিত চার্জ শূন্য হয়। বিশেষ অবস্থায় অণু কিংবা পরমাণুকে আয়নিত করে ফেলা যায়, কিছু পরমাণুর এক বা একাধিক ইলেকট্রনকে মুক্ত করে ফেলা যায়। তখন আলাদা আলাদাভাবে পরমাণুগুলো আর চার্জ নিরপেক্ষ থাকে না, ইলেকট্রন এবং আয়নের এক ধরনের মিশ্রণ তৈরি হয়। এটি যদিও গ্যাসের মতো থাকে, কিন্তু গ্যাসের সব ধর্ম এর জন্য সত্যি নয়। যেমন আমরা জানি গ্যাসের নির্দিষ্ট আকার নেই, কিন্তু চৌম্বক ক্ষেত্র দিয়ে প্লাজমার নির্দিষ্ট আকার তৈরি করে ফেলা যায়। তাহলে প্লাজমা জিনিসটা কি? সাধারণত একটা গ্যাসের অণু, যেটাকে আমরা উদাহরণস্বরূপ ধরি নাই আমরা কি, হিলিয়াম গ্যাস বা হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসের কি হবে, বা হাইড্রোজেন গ্যাস বা অক্সিজেন গ্যাস। তাহলে হাইড্রোজেন যদি হয় তাহলে কেন্দ্রে কি থাকবে, একটা প্রোটন থাকবে, আর বাইরে কি থাকবে, একটা ইলেকট্রন থাকবে। তো এইরকম করে প্রত্যেকটা মৌল, প্রত্যেকটা অণু কি থাকবে, প্রত্যেকটা পরমাণু নিজ নিজ ভাবে কি থাকবে, চার্জ চার্জ শূন্য অবস্থায় থাকবে। তারা নিজেরাই প্রত্যেকটা কি হবে, তাদের চার্জ কি হবে, জিরো হবে। তাদের চার্জ কি হবে, জিরো হবে। একইভাবে একটা অক্সিজেনের কেন্দ্রে কি থাকে, 8টা প্রোটন থাকে, আর বাইরে 2টা কক্ষপথে মিলে 2 আর 6 মিলে মোট 8টা কি থাকে, ইলেকট্রন থাকে। তাহলে একটা পরমাণু সামগ্রিকভাবে কি হয়, চার্জ নিরপেক্ষ হয়। এখন এই অণুগুলোকে যদি অত্যন্ত বেশি কি করা হয়, তাপ প্রয়োগ করা হয়, সেটা কয়েক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড বা লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড তাপ প্রয়োগ যদি করা হয়, তাহলে শেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো আছে গ্যাস থেকে, এই ইলেকট্রনগুলো কি হয়ে যায়, মুক্তভাবে ছোটাছুটি করে। যেমন অক্সিজেন থেকে যদি আমরা একটা ইলেকট্রন বা 2টা ইলেকট্রনকে মুক্ত করে ফেলতে পারি, তখন কি হবে, এই অক্সিজেনের যে পরমাণুটা সেটা কিন্তু এককভাবে কি হয়ে গেল, পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেল। আর তার কারণ ইলেকট্রনটা সেখান থেকে কি হয়েছে, ছুটে বাইরে বের হয়ে গেছে। এইরকম যদি লক্ষ লক্ষ অক্সিজেন পরমাণু প্রত্যেকেই কি করে, ইলেকট্রন একটা বা 2টা করে ছেড়ে দেয় প্রচন্ড তাপের কারণে, তাহলে অক্সিজেনের এই পরমাণুগুলো আর কি থাকবে না, চার্জ নিরপেক্ষ থাকবে না, তারা সবাই পজিটিভ চার্জে চার্জিত হবে। এবং ইলেকট্রনগুলো কি হবে, প্রত্যেকটা পরমাণু চতুর্দিকে ঘুরে বেড়াবে। ফলে আমরা পুরো গ্যাসটার কথা যদি বলি, পুরো গ্যাসটা সামগ্রিকভাবে কি থাকবে, চার্জ নিরপেক্ষ থাকবে। কেন? তখন ওখানে টোটাল প্রোটন এবং টোটাল ইলেকট্রন কি থাকবে, সমান থাকবে। কিন্তু পরমাণুগুলো ইন্ডিভিজুয়ালি কি হবে, চার্জিত হয়ে যাবে। তার কারণ ইলেকট্রনগুলো তাদের থেকে কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। অনেকটা ধাতব বন্ধনের মতো কল্পনা করতে পারো, যদিও এটা আর ওইটা সম্পূর্ণ আলাদা জিনিস। জাস্ট মনে রাখার জন্য, কনসেপ্টটা মনে রাখার জন্য তোমরা এটা একটু লিঙ্ক করাইতে পারো, যদিও এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। তাহলে গ্যাসের যে এই যে অবস্থা, অত্যন্ত উত্তপ্ত অবস্থায় যে গ্যাসের কণাগুলোর শেষ কক্ষপথের একটা বা 2টা ইলেকট্রন আলাদা করে দেওয়া হয়, তারপর পরমাণুগুলো পজিটিভ চার্জে চার্জিত হয়, তারপর ওই ইলেকট্রন এবং পজিটিভ চার্জে চার্জিত পরমাণুগুলো একসাথে থাকে। এই অবস্থায় গ্যাসের যে এই একটা অবস্থা, এইটাকে বলা হয় গ্যাসের চতুর্থ অবস্থা বা প্লাজমা। ঠিক আছে, তাহলে এটাও একটা গ্যাস, কিন্তু সাধারণ গ্যাসগুলো চার্জিত নয়, আর এই গ্যাসটা কি, চার্জিত। এটা একটা, যেমন এই দুটোর পার্থক্য। আর একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আয়তন থাকে না, কিন্তু এই প্লাজমার ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে এর একটা সুনির্দিষ্ট আকার, সুনির্দিষ্ট আকার তৈরি করা যায়। তার মানে সুনির্দিষ্ট একটা আয়তন হয়। আকার আছে মানে অবশ্যই আয়তন আছে। ঠিক আছে, আয়তন থাকলেও আকার থাকবে এমন না, কিন্তু আকার থাকলে অবশ্যই আয়তন ফিক্সড। ফিক্সড আকার থাকলে অবশ্যই ফিক্সড আয়তন থাকবে, কিন্তু ফিক্সড আয়তন থাকলে ফিক্সড আকার নাও থাকতে পারে। যেমন তরলের ক্ষেত্রে আয়তন ঠিক থাকে, কিন্তু আকার ঠিক থাকে না। ঠিক আছে, তাহলে এই প্লাজমার ক্ষেত্রে প্লাজমাটাকে একটা নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন দেওয়া যায়। তাহলে এই দুইটাই হচ্ছে মূলত প্লাজমা এবং গ্যাসের মধ্যে পার্থক্য। একটা হচ্ছে চার্জের অবস্থা, গ্যাসগুলো চার্জবিহীন, আর প্লাজমাগুলো চার্জযুক্ত। প্লাজমাটা সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ হলেও এর অণুগুলো কি, ইন্ডিভিজুয়ালি চার্জযুক্ত। আর এর একটা নির্দিষ্ট আয়তন বা আকার তৈরি করা যায় কি দিয়ে, চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে। এরপর হচ্ছে প্রচন্ড তাপ দিয়ে গ্যাসকে প্লাজমা করা যায়, শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র প্রয়োগ করেও প্লাজমা করা যায়। তাহলে প্লাজমা করার কয়টা ওয়ে, গ্যাসকে প্লাজমা অবস্থায় নিয়ে যাওয়ার ওয়ে দুইটা। একটা হচ্ছে প্রচন্ড তাপ দিয়ে
কয়েক হাজার বা লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে, আর একটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্রে প্রয়োগ করে সেটাকে প্লাজমা করা যায়। তাহলে দুইটা, একটা হচ্ছে প্রচণ্ড তাপ আর একটা হচ্ছে শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্র প্রয়োগ করে। ঠিক আছে? তাহলে সাধারণত আমাদের ঘরে যে নিয়ন লাইটগুলো থাকে, এই নিয়ন লাইটগুলোতে অত্যন্ত শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্র প্রয়োগ করে প্লাজমা, ওর ভিতরে প্লাজমা থাকে সাধারণত। আমাদের ঘরে টিউবলাইটের ভেতর প্লাজমা তৈরি হয়, যে টিউবলাইটগুলো আছে এগুলো, এগুলোর ভেতরে প্লাজমা তৈরি হয়। নিয়ন লাইটের যে উজ্জ্বল বিজ্ঞাপন দেখা যায় সেগুলোর ভেতরেও প্লাজমা থাকে। তাহলে এগুলোতে অত্যন্ত শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্র প্রয়োগ করে ওখানকার গ্যাসগুলোকে আয়নিত করা হয় এবং সেখানে আলো এবং সেগুলো আয়নিত হওয়ার সাথে সাথে সেগুলো কি হয়, অনেক উজ্জ্বল হয় এবং ওই আলো আলো তৈরি করে এবং ওই আলো থেকে আমরা দেখতে পাই। তা নিয়ন লাইটে এবং টিউব লাইটে, এই দুটা মাথায় রাখবা। কোন লাইটে? টিউবলাইট যে লম্বা যে টিউবলাইটগুলো জ্বলতে অনেক সময় নেয়, একটুখানি জ্বলে ওঠে তারপর নিভে যায়, তারপর আবার এই 2-3 বার ব্লিঙ্ক করার পর শেষ পর্যন্ত এটা জ্বলে। এই টিউবলাইটগুলো এবং নিয়ন লাইট যেগুলো বিজ্ঞাপনে যে নিয়ন লাইট ব্যবহার করা হয় সেগুলোতে প্লাজমা থাকে। এরপর হচ্ছে বজ্রপাত যখন হয়, এই বজ্রপাতের কারণেও কি হয়, প্লাজমা তৈরি হয়। তখন এখানে অনেক শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্র তো ওই বাতাসের মধ্যে পড়ে, তাহলে যে অংশে বজ্রপাত হয় ওই অংশের বাতাসে অনেক সময় প্লাজমা তৈরি হয়। বজ্রপাত হলে যে বিজলির আলো দেখা যায় সেটিও প্লাজমা। তাহলে ওখানে প্লাজমা থেকে এই আলোটা তৈরি হয়, কারণ ওখানকার মানে মেঘের মেঘে ঘর্ষণে অনেক শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয় এবং এই বিদ্যুৎ ক্ষেত্র তৈরি অত্যন্ত শক্তিশালী বিদ্যুৎ ক্ষেত্রের কারণে ওখানে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো আয়নিত হয়ে যায়, ফলে ওইখানে আলো দেখা যায়। আবার দূর নক্ষত্রের মাঝে যে পদার্থ সেটিও প্লাজমা অবস্থায় আছে। আমরা জানি যে সূর্যের যে এত তাপ এবং আলো, এখানে হাইড্রোজেন কণাগুলো কিসে আছে? প্লাজমা অবস্থায় আছে। এই প্লাজমা অবস্থায় থাকা হাইড্রোজেন কণাগুলো নিয়মিত নিজেদের সাথে যুক্ত হয়ে হিলিয়াম কণা কি করে? তৈরি করে এবং এগুলো প্লাজমা অবস্থায় থাকে। তো হাইড্রোজেন সূর্য কিন্তু প্লাজমা অবস্থায় আছে। যে কোনো উজ্জ্বল নক্ষত্রই মেইনলি প্লাজমা অবস্থায় থাকে, অর্থাৎ তাদের আলোটা এই যে প্লাজমা অবস্থার কারণেই তৈরি হয়। আমরা বর্তমানে ফিশন পদ্ধতিতে ভারী নিউক্লিয়াসকে ভেঙে নিউক্লিয়ার শক্তি ব্যবহার করি। হালকা নিউক্লিয়াসকে একত্রে করে ফিউশন পদ্ধতিতে শক্তি তৈরি করার জন্য প্লাজমা ব্যবহার করার চেষ্টা করা হয় এবং এটি এখন পদার্থবিজ্ঞানের গবেষণার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাহলে দুইটা জিনিস এখানে আসলো, একটা ফিশন একটা ফিউশন, এটা আগেও আমি বলছি, তারপরও মাথায় রাখো। যখন ছোট থেকে বড় হয়, অর্থাৎ হালকা নিউক্লিয়াস থেকে যখন বড় নিউক্লিয়াস হয় তখন নামটাও বড়, ফিউশন। আর যখন বড় নিউক্লিয়াস ভেঙে ছোট হয়, অর্থাৎ বড় থেকে ছোট হয়, তখন নামটাও ছোট, তার নাম হচ্ছে ফিশন। এরপর যেগুলো আছে সেগুলো আছে তোমার ব্যবহারিক। আমরা সরাসরি অনুশীলনের অংশে চলে যাই। এখানে বলা আছে যে 1 গ্লাস পানিতে 1 টুকরো বরফ ভাসছে, বরফটি গলে যাওয়ার পর গ্লাসের পানির উচ্চতা কি বেড়ে যাবে নাকি সমান থাকবে? তো এটার আয়তন উচ্চতা সমান থাকবে। কেন? তার কারণ হচ্ছে আমরা জানি যে বরফের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কি একটুখানি কম, বরফের ঘনত্বকে পানির ঘনত্বের চেয়ে একটুখানি কম। এই জন্য বরফ কি হয়? পানিতে ভেসে থাকে। বরফ কি হয়? পানিতে ভেসে থাকে, অল্প একটু ভেসে থাকে, এটা ডুবে যায়। তাহলে বরফ ততটুকুই ডুবে যাবে যতটুকু বরফ দ্বারা অপসারিত তরলের, যতটুকু তরলের ওজন, মানে বরফের ততটুকু অংশই ডুববে যতটুকু আয়তনের সম আয়তন পানির ভর পুরো বরফ খণ্ডের ভরের সমান হবে। ঠিক আছে? তাহলে যতটুকু তরল অপসারিত উপরে উঠবে সেই তরলটুকু কার সমান হবে? এই বরফের ডুবে যাওয়া বরফের অংশের সমান। এরপর যখন বরফটা গলে যাবে তো বরফের তখন কি হবে? এই বরফের ঘনত্বটা কমে যাবে। তার কারণ বরফের মধ্যে কি থাকে? অনেকগুলো ফাঁকা ফাঁকা জায়গা থাকে, পোর্স তৈরি হয়। যখন পানি বরফে পরিণত হয় তখন ওই বরফের মধ্যে কিছু পোর্স তৈরি হয়, ফাঁকা জায়গা তৈরি হয়। এই ফাঁকা জায়গা তৈরি হওয়ার কারণে বরফের ঘনত্বটা, আয়তন বেড়ে যায় কিন্তু ঘনত্ব কমে যায়। এখন যখন ওই যতটুকু পোর তৈরি হবে অতটুকু অংশই কিন্তু এই উপরে থাকবে। উপরে কতটুকু অংশ থাকবে? যতটুকু টোটাল পোর। আমরা বলতে পারি যে বরফের মধ্যে টোটাল যে পোর্স তৈরি হবে এই টোটাল পোর্সের সম আয়তন টুকুই কিন্তু বরফ কি হবে? ভেসে থাকবে। তাহলে এরপর এই বরফ যখন গলে যাবে
তখন কি হবে, পোর্সগুলো আর থাকবে, ওই ফুটোগুলো আর থাকবে, ফাঁকা অংশগুলো থাকবে না, ফাঁকা অংশগুলো পানি দ্বারা কি হবে, পূর্ণ হয়ে যাবে। ফলে ওই অতিরিক্ত যে বরফের অংশটুকু যেটা ভেসে ছিল, ওইটুকু অংশের পানি এসে নিচের পোর্সগুলোকে কি করে দেবে, ফাঁকা করে দেবে। ফলে পানির হাইট আগে যত ছিল পরেও কি ঠিক ততটুকুই থাকবে। এই কারণেই কি বরফ গলে গেলে কি হবে না, পানির উচ্চতা বাড়বে না। আশা করি বুঝতে পারছো কেন পানির উচ্চতা বাড়বে না। তার কারণ পানি থেকে যখন বরফ তৈরি হয় তখন ওই বরফের মধ্যে ফাঁকা জায়গা তৈরি হয়, এই জন্য বরফের আয়তনটা বেড়ে যায়, এই জন্য সে ভেসে থাকে। এরপর যখন এটা পানিতে পরিণত হয় তখন ফাঁকা জায়গাগুলো কি হয়ে যায়, পূরণ হয়ে যায়। পূরণ হয় কি দিয়ে, ওই যে বরফের যতটুকু অংশ উপরে ছিল অতটুকু অংশের পানি এসে নিচের ফাঁকা জায়গাগুলোকে কি করে দেয়, পূর্ণ করে দেয়। এই যে ফাঁকা জায়গা আছে, এই জন্য কি হয়, পানির হাইটটা কি থাকে, আগে যা ছিল পরেও তাই থাকে। এরপরের অংশটা হচ্ছে একটা সুইমিং পুলে একটা ছোট নৌকার মাঝে তুমি একটা বড় পাথর নিয়ে বসে আছো। পাথরটা নৌকার ভেতর থেকে সুইমিং পুলের পানিতে ফেলে দিলে সুইমিং পুলের পানির উচ্চতা কি বেড়ে যাবে নাকি কমে যাবে? তাহলে দেখো, আমরা এই অঙ্কটাকে যদি গাণিতিকভাবে দেখি তাহলে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবা। এইটা হচ্ছে পাথর, এই পাথরের আয়তন V1, ভর হচ্ছে কি M1, আর এই নৌকার আয়তন V2, ভর M2, আর নৌকার ঘনত্ব তাহলে কত হবে? আচ্ছা যাই হোক, নৌকার ঘনত্ব হবে কি ρ2 সমান কি V2/M2/V2, এগুলো লাগবে না। আচ্ছা লাগলে আমরা লিখব M2/V2, তারপর আমরা লিখে রাখি M2/V2। আর পাথরটার ঘনত্ব ρ1 সমান হবে কি M1/V1। এখন আমরা প্রথমে যেটা হিসাব করব, আমরা প্রথমে হিসাব করব নৌকা এবং পাথর আলাদা আলাদাভাবে কি পানিতে রাখা হয়েছে। তাহলে পাথর যখন পানিতে ফেলা হবে তখন স্বাভাবিকভাবে কতটুকু পানি অপসারিত হবে, পাথর যেহেতু ডুবে যাবে তাহলে V1 পরিমাণ পানি কি হবে, অপসারিত হবে। এটা সহজ কথা। V1 তোমরা লেখো যে শুধু পাথর যখন পানিতে ফেলা হবে তখন অপসারিত পানি হবে, পানির আয়তন হবে V1। এরপর আমরা দেখি নৌকা যখন পানিতে থাকবে, শুধু নৌকাটা যখন পানিতে থাকবে তখন কতটুকু অপসারিত পানি হবে, সে পানির আয়তন হবে। আমরা জানি যে একটা জিনিস যখন ভাসমান অবস্থায় থাকে তখন ওই টোটাল বস্তুটার ভর, টোটাল নৌকার ভর M2, এটা কার সমান হয়, অপসারিত পানির অপসারিত অপসারিত পানির ভরের সমান হয়। তাহলে একটা জিনিস যখন ভাসমান থাকে, মাথায় রাখবা, একটা জিনিস যখন ভাসমান থাকে তখন ওই পুরো বস্তুটার ভর ওই বস্তু কর্তৃক অপসারিত পানির ভরের সমান হয়। এই দুটো ব্যালেন্স হইলেই তো ভেসে থাকে। তাহলে নৌকার ভর M2 আর অপসারিত পানির আয়তন যদি হয় V, আর তাহলে ওই V পরিমাণ পানির ভর কত হবে, আমরা জানি M সমান ρV। তাহলে এখান থেকে আমরা V পাবো কত, M2/ρW। তাহলে এই পরিমাণ পানি কি করবে, সে অপসারিত করবে। কি পরিমাণ পানি অপসারিত করবে, এই পরিমাণ পানি অপসারিত করবে নৌকাটা। আর পাথরটা করবে কি V1 পরিমাণ। তাহলে মোট অপসারিত পানি কত হবে, তাহলে মোট অপসারিত পানি হবে V1 প্রথম ক্ষেত্রে। তাহলে প্রথম ক্ষেত্রে যখন নৌকা আলাদা থাকবে এবং পাথর আলাদা থাকবে সেক্ষেত্রে মোট অপসারিত পানির আয়তন হবে M2 প্লাস ρ2 প্লাস V1। এই V1 এর জায়গায় আমরা লিখতে পারবো কি M1/ρ1। আমি এইটাই মুছে লিখতেছি, তোমরা দেখে দেখে এটাকে না মুছে পরের লাইনে লেখো V1 সমান হচ্ছে কি M1/ρ1। ঠিক আছে? তাহলে এইটা হলো কি মোট আলাদা আলাদা হয়, নৌকা এবং পাথর যদি আলাদা আলাদাভাবে থাকে তাহলে মোট অপসারিত পানির আয়তন। ঠিক আছে? এরপর যখন এই পাথরটাকে এবার কি করা হবে, এই নৌকার মধ্যে কি করা হবে, সেট করা হবে, তখন দেখো দুইজনের মোট ভর কিন্তু কি হয়ে যাবে, মোট ভর কিন্তু হয়ে যাবে M1 প্লাস M2। ঠিক আছে? তাহলে এইটা হয়ে যাবে মোট ভর। আয়তন কিন্তু পরিবর্তন হবে না, আয়তন কিন্তু কি থাকবে, ওইটাই থাকবে। তাহলে এখানেও নৌকা এবং পাথরের মোট ভর কার সমান হবে, এটা যখন ভেসে থাকবে তখন মনে করো অপসারিত পানির ভর হচ্ছে কি রো, আয়তন হচ্ছে ρ2, অপসারিত পানির আয়তন কি ρ2। তাহলে অপসারিত পানির ভর হবে কত, ρ2 ইন্টু পানির ঘনত্ব। তাহলে এই ক্ষেত্রেও নৌকা এবং পাথর মিলে মোট ভর হলো M1 প্লাস M2। তাহলে মোট ভর কার সমান হতে হবে,
অপসারিত পানির ভরের সমান। তাহলে অপসারিত পানি যদি V2 হয় তাহলে V2 প্লাস ρ2 হইল, তাহলে দুই পানির ভর সমান হলো। তাহলে এখান থেকে আমরা যদি V2 বের করতে চাই তাহলে V2 সমান হবে কি M1 প্লাস M2 ডিভাইডেড বাই ρW। এখন দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি, M1 ডিভাইডেড বাই ρW প্লাস M2 ডিভাইডেড বাই ρW। এখন এই জায়গায় দেখো এই যে M2 এই জিনিসটা এখানেও আছে, এখানেও আছে। এখন আমরা যদি এই দুইটা জিনিসের তুলনা করি, M1 বাই ρ1 এবং M2 বাই ρW, এটা যদি হিসাব করি তাহলে এই দুইটার মধ্যে M1 বাই ρ1 আর একটা হচ্ছে কি M1 বাই ρW। তাহলে দেখো আমরা জানি ρ1 অবশ্যই পাথরের ঘনত্ব কি, অবশ্যই পানির ঘনত্বের চেয়ে বেশি। তাহলে ρ1 গ্রেটার দেন কি ρW। তার মানে হরের মান যদি ছোট হয় তাহলে ভাগফলের মান কি হয়, বড় হয়। আর হরের মান যদি বেশি হয় তাহলে ভাগফলের মান কম হয়। তার মানে ρ1 যেহেতু বড়, তার মানে M1 বাই ρ1টা হয়ে যাবে ছোট। তাহলে একই জিনিস কি, এটাও M1 এটাও M1, একই জিনিসকে বড় সংখ্যা দিয়ে ভাগ দিলে সেটা ছোট হয়ে যাবে, আর ছোট সংখ্যা দিয়ে ভাগ দিলে বড় হয়ে যাবে। তার মানে আমরা দেখলাম কি M1 বাই ρWটা কি বড়। তার মানে এই জিনিসটা বড় আর এই জিনিসটা কি ছোট। এইটা এটা এটা দুই জায়গাতেই সেম, কিন্তু তার সাথে যেটা যোগ করা হয়েছে এখানে বেশি সংখ্যা যোগ করা হয়েছে আর এখানে ছোট সংখ্যা যোগ করা হয়েছে। তার মানে আমরা দেখলাম এখান থেকে V2 গ্রেটার দেন কি V1। বুঝতে পারলা? V2 গ্রেটার দেন V1, তার কারণ একই জিনিসের সাথে এখানে বড় জিনিস যোগ করা হয়েছে আর এখানে ছোট জিনিস যোগ করা হয়েছে। তার মানে আমরা দেখলাম যে V2 অর্থাৎ যখন V2টাই বড়, যখন পাথরটা নৌকার উপর থাকবে তখন বেশি পানি অপসারিত হবে, আর যখন পাথর এবং নৌকা আলাদা আলাদাভাবে থাকবে তখন পানি অপসারিত হবে কম। তাহলে এবার যদি আমরা প্রশ্নে ফিরে যাই, তাহলে একটা সুইমিং পুলে একটা ছোট নৌকার মাঝে একটা পাথর নিয়ে বসে আছো, পাথরটা নৌকার ভেতর থেকে সুইমিং পুলে ফেলে দিলে তাহলে এখন বলো দেখি পানির উচ্চতা বেড়ে যাবে নাকি কমে যাবে? তাহলে আমরা আলাদা আলাদাভাবে কি হয়, পানির কম পরিমাণ পানি অপসারিত হয়। তার মানে সুইমিং পুলের উচ্চতা কি হবে, কমে যাবে। তাহলে আলাদা আলাদাভাবে দিলে পানির আয়তন কি হয়, কম হয়, কম পরিমাণ পানি অপসারিত হয়। যখন আলাদা আলাদাভাবে পাথর এবং নৌকা আলাদাভাবে দেওয়া হবে, এটা আমরা আলাদার জন্য হিসাব করছি, যখন আলাদাভাবে হিসাব করবে তখন আয়তনটা কি হবে, পানি অপসারিত হবে কম, অপসারিত হবে কম। আর যখন একসাথে দেওয়া হবে তখন পানি অপসারিত হবে বেশি। তার মানে নৌকা থেকে যদি আমরা পাথরটা সুইমিং পুলের উপর ফেলে দেই তাহলে পানির যে উচ্চতা এটা কি হবে, কমে যাবে, তার কারণ আলাদা আলাদাভাবে অপসারিত পানির আয়তন হবে কম। আশা করি তোমরা এই জিনিসটা কি বুঝতে পারছো। সাধুরা পেরেকের বিছানায় শুয়ে থাকেন, চাইলে তুমিও পারবে, কেন? তার কারণ হচ্ছে একটা পেরেকের উপর দাঁড়িয়ে থাকা কি অনেক কঠিন, তার কারণ পুরো শরীরের ওজন শুধু ওই একটা পেরেকের উপর পড়বে, তখন চাপ হয়ে যাবে কি অনেক বেশি। কিন্তু যখন শুয়ে থাকলে কি হয়, অনেকগুলো পেরেকের উপর কি নিজের ওয়েটটা পড়ে যাবে, অর্থাৎ পুরো পিঠ জুড়ে কি থাকবে, পিঠ পা মাথা জুড়ে পেরেক থাকবে। তাহলে অনেকগুলো পেরেকের সম্মিলিত ক্ষেত্রফল কি হবে, বেশি হবে। ফলে এবার শরীরের যে ওয়েটটা সেটা অনেক বেশি ক্ষেত্রফলের উপর কি করবে, কাজ করবে, ফলে চাপটা কমে যাবে, যার ফলে কি হবে, শুয়ে থাকা সম্ভব হতে পারে। তবে তারপর এটা প্র্যাকটিসের দরকার আছে। ঠিক আছে, এরপর দেখো টরিসেলির পারদের তৈরি ব্যারোমিটারের কাছের নলটি যদি সোজা না হয়ে আঁকা বাঁকা হয় তাহলে কি কাজ করবে? হ্যাঁ করবে, তার কারণ এখানে সবসময় খাড়া হাইটের উপরেই কাজ করে। এইচ রো জি যে সূত্রটা আছে, এইচ রো পি সমান কি এইচ এইচ রো জি, তাহলে এখানে এই এইচটা হচ্ছে কি গভীরতা, অর্থাৎ খাড়া গভীরতা। ঠিক আছে, এখানে খাড়া গভীরতা। তো এখানে পাইপটা আঁকা বাঁকা হোক না কেন, যাই হোক না কেন কাজ করবে। মানে পাইপটা যদি এরকম কি হয়, বাঁকা হয়, সেক্ষেত্রেও কি করতে হবে, কাজ করবে। তাহলে সেখানেও আমাদের কি করতে হবে, হাইটটা কি নিতে হবে, ওর আঁকা বাঁকা হোক না কেন হাইট আমাদের কি নিতে হবে, খাড়া নিতে হবে। সো এখানে যেহেতু দিকের উপর নির্ভর করে না চাপ, মেইনলি চাপ কি স্কেলার, সেটা দিকের উপর নির্ভর করে না, যে দিকেই হোক না কেন একই হবে। এবং এই হচ্ছে খাড়া উচ্চতা। তো আঁকা বাঁকা থাক আর যাই থাক, উচ্চতা আমাদেরকে কি নিতে হবে, খাড়া উচ্চতাটাই নিতে হবে। তার কারণ তরলের ওজন খাড়া নিচের দিকে কি করবে, কাজ করবে, এবং ওটার কারণেই প্রেশার হবে। তো এটা আঁকা হোক বাঁকা হোক যেটাই হোক না কেন কাজ কি হবে, এটা টরিসেলির সূত্র এটার জন্য কি হবে, অ্যাপ্লিকেবল হবে। তার কারণ এই হচ্ছে কি খাড়া উচ্চতা, আঁকা বাঁকা যাই হোক না কেন খাড়া উচ্চতা যতটুকু হবে
ততটুকুই প্রেসার হবে। ঠিক আছে, আঁকা বাঁকাটা এখানে কনসিডারেবল না। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে বল, চাপ এবং ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক কি? এটা জানি আমরা, চাপ সমান বল বাই ক্ষেত্রফল এটা। এরপর হচ্ছে ঘনত্ব কাকে বলে, এর একক কি জানো? একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, এর একক হচ্ছে কি কেজি পার মিটার কিউব। বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? তাহলে পুরো বায়ুমণ্ডল পৃথিবীর উপর, পুরো বায়ুমণ্ডলের স্তম্ভ পৃথিবীর উপর 1 বর্গ মিটার ক্ষেত্রফলে যে পরিমাণ চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে কি বায়ুমণ্ডলীয় চাপ। এটাকে অ্যাটমসফিয়ার বলা হয়, প্যাসকেল এককে এটা 10⁵ প্যাসকেল। তাহলে এর পরের প্রশ্নটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। সেটা হচ্ছে যে টরিসেলির শূন্যস্থান কি? প্রকৃতপক্ষে শূন্য, ব্যাখ্যা করো। না, টরিসেলির শূন্যস্থান প্রকৃতপক্ষে শূন্য না। টরিসেলির শূন্যস্থানে থাকে যে তরলটা এখানে দেওয়া হয় সেই তরলের কি থাকে? বাষ্প থাকে। সেই তরলের কি থাকে? বাষ্প থাকে। এখানে যদি পারদ হয় তাহলে পারদ বাষ্প থাকে, যদি পানি হয় তাহলে পানির বাষ্প থাকে, যদি অন্যান্য যে পদার্থই ব্যবহার করা হয় না কেন সেই পদার্থের বাষ্প দ্বারা ওই অঞ্চলটা কি থাকে? পূর্ণ থাকে। তরলের চাপ এবং উচ্চতার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো এটা আমরা জানি, এইচ প্রপোর্শনাল কি? তাহলে চাপ প্রপোর্শনাল হচ্ছে কি এইচ। উচ্চতা যত বেশি হবে প্রেসারও তত বেশি হবে, এটা বইয়ে গ্রাফ আকারে দেওয়া আছে। এরপর আছে বাতাসের ঘনত্ব 0.0125 গ্রাম পার সিসি। সোনার ঘনত্ব এত। একটা নিক্তিতে 1 কেজি সোনা মাপা হলে তার প্রকৃত ভর কত হবে? এখানে দেখো বাতাসের ঘনত্ব দেওয়া আছে এত, সোনার ঘনত্ব এত, তো একটা নিক্তিতে 1 কেজি সোনা মাপা হলে তার প্রকৃত ভর কত? তাহলে আগে আমরা কি করব, সোনার আয়তনটা, 1 কেজি সোনার আয়তনটা কত সেটা আমরা আগে বের করে নিই। তাহলে এখন দেখো এই জিনিসটা, তাহলে এই যে ওজনটা দেওয়া আছে এই ওজনটা কি? এটা হচ্ছে বাতাসে ওজন। এটা হচ্ছে কি বাতাসে ওজন, এটা প্রকৃত ওজন না, এটা হচ্ছে বাতাসে ওজন। অর্থাৎ প্রকৃত ওজন থেকে বাতাসের যে প্লবতা আছে, বাতাস তো এত 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 আগের অঙ্কগুলোতে ছিল পানির প্লবতা, এখানে আমরা বাতাসের প্রবলতা, সেটা যতই কম হোক বাতাসের প্লবতাটাই হিসাব করা আছে। বাতাস কি করবে? নিক্তিকে একটু 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 না একটু হলেও উপরের দিকে বল প্রয়োগ করবে, তাহলে ওটার কারণে ওজন একটুখানি কমবে। তাহলে বাতাসের প্লবতা, তাহলে বাতাসে ওজন যদি এইটা হয় তাহলে তাহলে প্রকৃত ভর বা প্রকৃত ভর মাইনাস বাতাসে বাতাসে প্রকৃত ভর মাইনাস বাতাসের প্লবতা, প্রকৃত ভর মাইনাস বাতাসের প্লবতা সমান হবে কি বাতাসে ভর। এটা বুঝতে পারছো? এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে প্রকৃত ভর আমরা জানি কি, ওর ঘনত্ব এটা রো। আমরা যদি মনে করি যে এই যে সোনাটা, এই সোনার আয়তন মনে করো ভি, আর সোনার ঘনত্ব হচ্ছে কি রো, তাহলে হচ্ছে সোনার কি প্রকৃত ভর। প্রকৃত ভর সোনার আয়তন ইন্টু সোনার কি প্রকৃত ঘনত্ব। আর প্লবতা আমরা জানি কি সমপরিমাণ, তাহলে সোনার সমপরিমাণ বাতাস ইন্টু বাতাসের ঘনত্ব। ঠিক আছে, সোনার সমপরিমাণ আয়তন ইন্টু সমপরিমাণ বাতাসের আয়তন ইন্টু বাতাসের কি ঘনত্ব, তাহলে বাতাসের ভর। তাহলে এই দুইটাকে যখন কি করা হবে বিয়োগ করা হবে, এই দুইটাকে যখন কি করা হবে বিয়োগ করা হবে, একটা থেকে আরেকটা যখন বাদ দেওয়া হবে তখন মেনলি পাওয়া যাবে কি, অর্থাৎ প্রকৃত ওজন সোনার প্রকৃত ভর থেকে বাতাসের প্লবতা, এটা হচ্ছে কি বাতাসের প্লবতা, এটা যখন বাদ দেওয়া যাবে তখন বাতাসে তার ওজন পাওয়া যাবে, সেটা হচ্ছে কি 1 কেজি বা 1000 গ্রাম। আমরা গ্রাম এককে কেন নিলাম, কারণ এগুলো ঘনত্বগুলো কিসে দেওয়া আছে, গ্রাম এককে দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা ভি পাবো কত, ভি পাবো 1000 ডিভাইডেড বাই, এখানে মূলত ভি যদি আমরা কমন নেই তাহলে রো মাইনাস রো এ ডিভাইডেড বাই 1000 হবে, তাহলে রো মাইনাস রো এ, তাহলে রো মানে হচ্ছে কত 19.30 মাইনাস 0.0012। এটা এই অঙ্কটা আমরা গ্রাম পার মিটার কেজি পার মিটার কিউব নিয়েও করতে পারতাম 1000 দ্বিগুণ করে, তাহলে আমরা গ্রাম পার সিসি দিয়েই করি। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা কত দাঁড়ায় সেটা তোমরা ক্যালকুলেটর টিপে দেখো। এটা মেনলি হয় 51 পয়েন্ট কত, এটা হচ্ছে 51.816967 দিলাম, তাহলে এত কি হবে সিসি, এত সিসি হবে। ঠিক আছে, তাহলে এটা যদি তার কি হয় আয়তন হয়, তাহলে আমরা জানি
তাহলে তার অ্যাকচুয়াল ভর কত হবে, তার আর আয়তন এটা পাইলাম আমরা, আর তার ঘনত্ব জানি আমরা এইটা, তাহলে তার অ্যাকচুয়াল ভরটা কত হবে। তাহলে আমরা জানি এম সমান কি রো ইন্টু ভি। তাহলে রো কত, রো হচ্ছে 19 কি 3, আর ভি এর মান আমরা পাইলাম কত 51.818167, 1000 গ্রাম। তাহলে 1 কেজি, অর্থাৎ তাহলে এটা কত হবে, তাহলে 1.00006 কেজি। তাহলে প্রকৃতপক্ষে কি হবে, এত কেজি হবে জিনিসটা। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে যে কোনো জিনিস এরকম করতে হলে আগে তার কি করতে হবে, এইভাবে প্লবতাটা বাদ দিয়ে তার আয়তন বের করে নিতে হবে। এর পরের অঙ্ক যদি আমরা দেখি, যে বলছে যে পারদের পরিবর্তে কেরোসিন নিয়ে ব্যারোমিটার তৈরি করলে তার উচ্চতা কত হবে, কেরোসিনের ঘনত্ব এত। তাহলে আমরা এগুলো জানি। তাহলে আমরা জানি এইচ রো জি সমান কি হইতে হবে, উচ্চতা বের করা শেখাইছি ওই অধ্যায়ে, আমি এই অধ্যায়েরই প্রথম দিকে। তারপরে বলি এইচ রো জি সমান হচ্ছে এই যে চাপটা কার সমান হইতে হবে, আমরা জানি এটা বায়ু চাপের সমান হইতে হয়, 1 অ্যাটমসফিয়ার হইতে হয়। তাহলে 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে কি 10⁵ প্যাসকেল। সেক্ষেত্রে এইচ সমান কি হবে, 10⁵ ডিভাইডেড বাই রো জি। রো মানে হচ্ছে কি, এটাকে অবশ্যই গ্রাম পার সিসি না করে এটা কেজি পার মিটার কিউব করে নিতে হবে। তাহলে এটা হবে 800, মানে গ্রাম পার সিসিকে কেজি পার মিটার কিউব করলে 1000 দ্বিগুণ করতে হয়। তাহলে এটা হবে 800 গুণন 9.8। তাহলে এটা তোমরা ক্যালকুলেটারে টিপো, তাহলে এটা হয় মোটামুটি 12.75, 12 পয়েন্ট হয় কত 755 মিটার। তো আমরা দেখতে পাইলাম, তাহলে এটা হবে। এর পরেরটাতে যাই আমরা। এখানে দেখো যে সোনার মুকুট এবং তার ওজনের সমান খাঁটি সোনা একটি দণ্ডের দুই পাশে ঝুলিয়ে এটা পানিতে ডোবানো হলো। যদি দেখা যায় যে পানির নিচে সোনার মুকুটের ওজন কম, তাহলে তুমি মুকুটটি সম্পর্কে কি বলবে, খাঁটি না স্বাদ মেশানো, এবং কেন। তাহলে দেখো এইখানে তো এই দুইটার ওজন সমান, আপাতত এই দুইটার কি ওজন, এই দুইটার আয়তন সম্পর্কে এখানে কিছু বলা নাই, এই দুইটার আয়তন সম্পর্কে এখানে কিছু বলা নাই। কিন্তু ওজন কি দেখাই যাচ্ছে দুইটা সমান, তার কারণ কি আছে, এখানে এই জিনিস দুইটা কি আছে, ব্যালেন্স অবস্থায় আছে। ঠিক আছে, এদের ওজন সমান, ডাব্লিউ পরিমাণ ওজন। এরপর যখন পানিতে নিচে নামানো হয়েছে, তখন দেখা গেছে যে যেটা খাঁটি সোনা সেটা নিচে নেমে গেছে আর মুকুটটা উপরে উঠে গেছে। তাহলে এটা কেন, কিভাবে এটা সম্ভব হইতে পারে, তার মানে বুঝতে হবে যে এইখানে প্লবতাটা কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এখানে প্লবতাটা কি কম। কেন প্লবতা কম হইলো, কেন প্লবতা বেশি হলো, তখন নিম্নমুখী বল তো দুইজনেরই কি সমান, নিম্নমুখী বল দুইটারই কি ছিল, সেম ছিল। তাহলে কিসের কারণে এটা ডুবে গেছে, তার মানে এই জায়গায় প্লবতাটা কি ছিল, কম ছিল, আর এই জায়গায় প্লবতাটা বেশি ছিল। এই জন্য এটা কি, সরি, এই জায়গায় প্লবতাটা, হ্যাঁ এই জায়গায় প্লবতাটা বেশি, এখানে প্লবতা কম। এই জন্য এটা কি ডুবে গেছে, আর এটা কি একটুখানি ভেসে উঠছে। বুঝতে পারছো বিষয়টা, নিম্নমুখী বল দুই জায়গাতেই সেম, নিম্নমুখী বল দুই জায়গাতেই সেম। তাহলে খাঁটি সোনাটা ডুবে গেল কেন, তার মানে বুঝতে হবে এখানে প্লবতা কম ছিল, প্লবতা কি ছিল, কম ছিল। আর এখানে মুকুটটা ভেসে উঠলো একটুখানি কেন, তার মানে বুঝতে হবে এখানে প্লবতা বেশি, এই জন্য কি এটা ভেসে উঠছে। এখন প্লবতা মানে হচ্ছে কি, এর প্লবতা মানে হচ্ছে এর আয়তন ইন্টু পানির ঘনত্ব ইন্টু জি, আর এর প্লবতা মানে হচ্ছে এইটার আয়তন ইন্টু পানির ঘনত্ব ইন্টু জি। এখন রোজি সমান, তাহলে প্লবতা যদি এটার বেশি হইতে হয়, তাহলে বুঝতে হবে এর মুকুটের কি তোমার আয়তনটা বেশি ছিল, আর খাঁটি সোনার আয়তনটা কি ছিল, কম ছিল। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, মুকুটের আয়তন কি ছিল, বেশি ছিল, খাঁটি সোনার আয়তনটা ছিল কম। পরের অঙ্কটি হচ্ছে পানি ভর্তি দুটি সিলিন্ডার একটি নল দিয়ে লাগানো আছে। সিলিন্ডার দুটির প্রস্থচ্ছেদ 1 সেন্টিমিটার স্কোয়ার এবং 1 মিটার স্কোয়ার। নিশ্ছিদ্রভাবে দুটি পিস্টন লাগানো আছে। বড় পিস্টনের উপর 70 কেজি ওজনের একজন মানুষ বসে আছে। তাকে উপরে তুলতে ছোট পিস্টনে তোমাকে কত বল প্রয়োগ করতে হবে। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি, তাহলে এই অঙ্কটা বোঝার জন্য এই যে এখানে একটু মাথায় রাখি, তাহলে ছবিটা এখানে দিয়েছে যে মনে করি
এখানে যে ব্যক্তিটা বসে আছে এই মোটা ব্যক্তির ওজন হচ্ছে কি 70 কেজি। তাহলে এটা আমরা এখান থেকে F2 যদি ধরি এটাকে, তাহলে F2 সমান হবে কত? 70 গুণন 9.8 এত নিউটন। তাহলে আর এখানে তোমাকে বল প্রয়োগ করতে হবে, মনে করি কত? এটা F1, এটা সমান হচ্ছে কি হট। এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। আর এখানে ছোট পিস্টনের যে এ এ দেওয়া আছে কত? A1 দেওয়া আছে 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এইটাকে যদি আমরা মিটার স্কোয়ারে বানাই, তাহলে 1 হবে কি 100 গুণন 100 মিটার স্কোয়ার হবে। আর এইখানে A2 দেওয়া আছে কত? 1 মিটার স্কোয়ার। ঠিক আছে, A2 দেওয়া আছে 1 মিটার স্কোয়ার। তাহলে আমাকে এখানে বের করতে হবে, তোমাকে বের করতে হবে কি F1। তাহলে আমরা জানি যে F1 বাই A1 সমান F2 বাই A2। তাহলে F1 এটা হচ্ছে আমরা জানি আর কি। তাহলে F1 সমান কি হবে? F2 গুণন A1 ডিভাইডেড বাই কি A2। তাহলে এখানে তুমি মানগুলো বসিয়ে দাও। তাহলে মানগুলো বসিয়ে দিলে হবে 70 গুণন 9.8 গুণন A1 এর মান হচ্ছে কত? 1/1000। তাহলে উপরে হবে কি 1, আর নিচে যেহেতু 100 গুণন 100 আছে, তাহলে ওই 100 গুণন 100টা আমরা নিচে দিলাম। আর A2 এর মান আছে কত? 1। A2 এর মান 1। তাহলে এটা ক্যালকুলেশন করে যত হবে সেটাই হবে কি তোমার উত্তর। তাহলে এত নিউটন বল কি করতে হবে? তোমাকে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এরপর পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটাতে বলা হয়েছে যে উপর থেকে ঝোলানো 0.5 মিটার লম্বা 1 বর্গমিটার প্রস্থচ্ছেদের একটা ধাতব দণ্ডের নিচে একটা 10 কেজি ভর ঝোলানোর পর তার দৈর্ঘ্য হয়েছে এত মিটার। ধাতব দণ্ডটির ইয়ং এর মডুলাস কত? তাহলে ইয়ং এর মডুলাস সূত্র আমরা জানি, y সমান হচ্ছে F বাই A, নিচে হচ্ছে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই দেই, তাহলে F এর মান হচ্ছে কত? 10 কেজি বসাই 10, তাহলে 10 গুণন কি 9.8 সমান আছে কি 98 নিউটন। এখানে A এর মান দেওয়া আছে কত? 0.01 মিটার স্কোয়ার। আর L2, তাহলে L2 মাইনাস L1 সমান হচ্ছে কত? L2 হচ্ছে 0.501 মাইনাস 0.5 সমান হবে কি 0.001। আর L1 এর মান হচ্ছে কি 0.5 মিটার। তাহলে এই মানগুলো যদি এখানে বসিয়ে দাও তাহলেই কি তোমার অঙ্ক উত্তর হয়ে যাবে। সো এটা আমি আর ক্যালকুলেশন করতেছি না, তাহলে তোমরা জাস্ট মানগুলো বসাই দিবা। ঠিক আছে, এর পরের যে প্রশ্ন সেটাতে আমরা চলে যাই। তাহলে এর পরের প্রশ্নটা হচ্ছে কত? সেটা হচ্ছে যে বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে কি ব্যারোমিটার। এটা আমরা দেখছি। এরপর আছে তরলের চাপের পরিমাণ কি হবে? তরলের চাপ গভীরতা সমানুপাতিক হয় ঘনত্বের ব্যস্তানুপাতিক না, ঘনত্বেরও সমানুপাতিক। পি সমান কি এইচ রো জি। তাহলে এদের সবার কি ঘনত্ব সমানুপাতিক। অভিকর্ষীয় ত্বরণেরও ঘনত্ব এটা সমানুপাতিক হবে, সমান না। আর ক্ষেত্রফলের সাথে এর কোনো সম্পর্ক নাই, কারণ চাপের জন্য ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গমিটার, এটা ফিক্সড। তো পদার্থের চতুর্থ অবস্থার নাম প্লাজমা। এইখানে কি পরিমাণ চাপ অনুভূত হবে? তাহলে পি সমান আমরা জানি কি এইচ রো জি। তাহলে এখানে এইচ এর মান হচ্ছে কি 0.2, রো এর মান হচ্ছে পানির ক্ষেত্রে 1000, আর এটা হবে কি জি এর মান 9.8। সবগুলো হিসাব করলে 1960 হয়, সেক্ষেত্রে এটা হবে 1960। যদি পাত্রের মুখে এফ বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে? শুধু পাত্রের তলায় চাপ প্রয়োগ করবে না, আমরা জানি যে শুধু বক্রতলে চাপ প্রয়োগ করবে তাও না, পাত্রের সকল দিকে চাপ প্রয়োগ করবে। তাহলে আমরা জানি যে প্যাসকেলের সূত্র অনুযায়ী তরল বা বায়বীয় পদার্থ বা প্রবাহের ক্ষেত্রে এক জায়গায় চাপ প্রয়োগ করলে সেই চাপ ওই পাত্রের দেয়ালের প্রত্যেকটা পয়েন্টে সমানভাবে কি করে কাজ করে। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, এখানে বলছে ঘনত্ব কাকে বলে? তাহলে ঘনত্ব হচ্ছে m/v। একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। নিচের বস্তুটি এভাবে ভেসে থাকার কারণ ব্যাখ্যা করো। নিচের বস্তুটি এভাবে ভেসে আছে তার কারণটা হচ্ছে কি যাকে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে আছে, সেক্ষেত্রে হয়তো পানির এই তরলটার ঘনত্ব আর এই তরলের ঘনত্ব এবং বস্তুটার ঘনত্ব কি সমান সমান আছে, এই কারণেই সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে আছে। এরপর আছে বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। তাহলে বস্তুর ঘনত্ব যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা বস্তুর ঘনত্ব রো সমান জানি m/v। তাহলে এখানে m এর মান দেওয়া আছে কি 303 মিলিগ্রাম, মানে গ্রাম বানাইলে তাহলে 3 গুণন, তাহলে 3 মিলিগ্রাম মানে হচ্ছে কত? তাহলে এটাকে আমরা যদি গ্রাম পার সিসি করি,
তাহলে 100 মিলিগ্রামে 1 গ্রাম, মানে 1000 মিলিগ্রামে 1 গ্রাম হয়, 1000 মিলিগ্রামে 1 গ্রাম। তাহলে এখানে এই মিলিগ্রামকে যদি আমরা গ্রাম করতে চাই, তাহলে 3কে কি 1000 দিয়ে ভাগ করলে আমরা এখানে কি পাবো, গ্রাম পাবো, অর্থাৎ এম এর মান এইটা। তো এটা হচ্ছে এম, ঠিক আছে। তো আমরা যদি এখানে এমটা বের করতে চাই, তাহলে এখানে ভাগ হবে কি 0 তাহলে আমরা লিখতে পারি কি এম সমান হচ্ছে কি, মানে এইটাই এম আর কি। তাহলে এম সমান হচ্ছে, ভাগ করলে 0 0 কাটা যাবে, 0.003 কি হবে, গ্রাম হবে, ঠিক আছে। না, 0.03 গ্রাম হবে, ঠিক আছে। এটা 10 দিয়ে ভাগ করলে 0.3, 100 দিয়ে ভাগ করলে 0.03 গ্রাম। আচ্ছা, আমরা এটা পেয়ে গেলাম। এরপর এই জিনিসটার আমাদের আয়তন বের করতে হবে, ঠিক আছে। তাহলে এম পেয়ে গেলাম, আমরা ভি চাই এবার। তাহলে ভি, এইখানে একটা জিনিস দেখো, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে আছে। তো নিমজ্জনের পূর্বে বস্তুটার আয়তন কত ছিল, এই জায়গায় ছিল রেখা, আগে ছিল এই জায়গায় 52 সেন্টিমিটার কিউব। এবার যখন বস্তুটা এখানে গেছে, পানি এই লেভেলে আসছে, এখানে লেখা আছে 62। তাহলে এই পুরো এইটুকু জিনিস, কাঠ এবং পানি সহ আয়তন কত, এটা থেকে এটা বাদ দিলে হবে কত, 10 সিএম কিউব। তাহলে এই যে টোটাল আয়তনটা 10 সিএম কিউব। তাহলে আমরা জানি বস্তু যতটুকু আয়তন হবে, পানি ততটুকুই কি হবে, তোমার অপসারিত হবে। তার মানে এই যে টোটাল আয়তনটা, এই টোটাল আয়তনটা বস্তুর আয়তন প্লাস কি পানির আয়তন। তাহলে বস্তুর আয়তন ভি প্লাস পানির আয়তন, এই দুইটাই মিলে হবে কি 10 সিএম কিউব। এবং পানি এখান থেকে, এই পানি যে উপরে উঠলো, কেন উপরে উঠলো, তাহলে বস্তু যতটুকু পানি অপসারিত করেছে ততটুকুই উঠেছে। তার মানে পানির আয়তন আর বস্তুর আয়তন এখানে কি হবে, সেম সেম হবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি বস্তুর আয়তন কত হবে, এটার অর্ধেক হবে কি 5 সিএম কিউব, ঠিক আছে। তাহলে বস্তুর আয়তন কত হবে, 5 সিএম কিউব, অর্ধেক হবে যেহেতু সমান সমান। তাহলে বস্তুর ভরও পেয়ে গেলাম আমরা, আয়তনও পেয়ে গেলাম। তাহলে বস্তুর ঘনত্ব কত হবে, তাহলে 0.03 ডিভাইডেড বাই 5, এত। তাহলে এত কি হবে, গ্রাম পার সিসি। তাহলে এটা হিসাব করলে যা হবে তাই, ঠিক আছে। তাহলে এখানে খুব সম্ভবত 0.06 হবে। তাহলে তার কারণ এখানে আমরা যদি একটা, যাই হোক, এখানে হিসাব করলে যা হবে তাই, ক্যালকুলেটর টিপ দিলেই এটা হবে। তরলের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির ফলাফল বৃদ্ধি করো। তাহলে তরলের তাপমাত্রা যদি বৃদ্ধি হয়, তাহলে 1 নম্বর হবে কি, তার ঘনত্ব কমে যাবে, আয়তন বেড়ে যাবে এবং ঘনত্ব বেড়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে গ্যাসের যে, মানে পদার্থের যে কণা তত্ত্ব আছে, এই কণা তত্ত্ব থেকে আমরা বলতে পারি গ্যাসের, তরলের যে কণাগুলো আছে, এই কণাগুলোর আন্তঃআণবিক গতিশক্তি কি বাড়তে থাকবে। বাড়তে বাড়তে একটা সময় কি হয়ে যাবে, তাদের গতিশক্তিটা এতটাই বেশি হবে যে আকর্ষণ বলের তুলনায় গতিশক্তির মান অনেক বেশি হবে। ফলে তারা নির্দিষ্ট আয়তন ছেড়ে যে কোনো আয়তনের মধ্যে কি করতে হবে, ঘোরাঘুরি করতে পারবে, অর্থাৎ তারা গ্যাসে পরিণত হবে। এরপর এখানে দেখছে 5L1 দৈর্ঘ্যের একটি রাবার ব্যান্ড, L1 দৈর্ঘ্যের একটি রাবার ব্যান্ডের এক মাথা দেয়ালে গেঁথে পেরেকের সাথে বেঁধে অপর মাথায় এম ভর ঝুলিয়ে সে একটা এক্সপেরিমেন্ট করছে। এক্সপেরিমেন্ট করে সে দেখছে যে এই যে ভরের মান সে আস্তে আস্তে বাড়াইছে। এখানে অঙ্কটা যদি আমরা, এটা খুব ইজিলি একটা অঙ্ক, সহজে বুঝতে পারবা। এখানে আমরা দেখি যে প্রতিবার সে করছে, এখানে সে আয়তন বাড়াইছে, এখানে সে ভর বাড়াইছে 0.4, এবং সে এখানে দৈর্ঘ্য পেয়েছে কত, 2 সেন্টিমিটার বেশি। আর এইখানে সে বাড়িয়েছে 0.6, মানে 1 থেকে 0.4 বদলে 0.6 কেজি বাড়িয়েছে। তাহলে এখানে পেয়েছে 3 সেন্টিমিটার বেড়েছে। এখানে আবার সে 0.4 কেজি বাড়িয়েছে, তাহলে এখানে আবার সে পেয়েছে 2 সেন্টিমিটার। এখানে সে, দেখো এখানে সে আবার কত, 14 থেকে 22, এইখানে সে বাদ দিয়েছে কত, 8.8 গ্রাম বাড়িয়েছে। তাহলে এখানে সে দৈর্ঘ্যটা পেয়েছে 4, 21 থেকে 17 বাদ দিলে 4 সেন্টিমিটার। আর এইখানে সে ভর বাড়িয়েছে কত, 3 থেকে 2 বাদ দিলে পয়েন্ট কত আছে, 8, ঠিক আছে, 2.2। তাহলে এখানে সে 8 গ্রাম, 0.8 গ্রাম বাড়িয়েছে। তাহলে এখানেও সে 8 গ্রাম না, 8.8 কেজি বাড়িয়েছে। তাহলে এখানেও সে 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা এখানে দেখতে পাইতেছি, দেখো অর্ধেক, যত সেন্টিমিটার তার অর্ধেক আছে, দেখো যত কেজি বাড়িয়েছে তার অর্ধেক। এখানে তার মানে আমরা এখানে হিসাব করতে পারতেছি যে প্রতি, তাহলে সে তার মানে সে দুই প্রতি 2 কেজিতে সে বৃদ্ধি পেয়েছে 2 সেন্টিমিটার। তাহলে প্রতি 2 কেজিতে সে বৃদ্ধি পেয়েছে 2 সেন্টিমিটার। তাহলে এইখানে যদি 2.7 হয়, তাহলে আমরা যদি এইখানে হিসাব করি, তাহলে 2.7টা কোথায় আছে, এইখানে আছে। তাহলে 2.2তে ছিল কত, 21 সেন্টিমিটার। তাহলে 2.7-এ কত হবে, তাহলে 2.7 থেকে যদি আমরা
2.2 বাদ দেই তাহলে হবে কি 0.5 কেজি। তাহলে 0.5 কেজি, তাহলে আমরা প্রতি 0.2 কেজির জন্য পেয়েছি কত 2 সেন্টিমিটার, তাহলে 0.5 সেন্টিমিটারের জন্য কত হবে 0.5 কেজির জন্য হবে কত, তাহলে 2 ডিভাইডেড বাই 0.2 ইন্টু কি 0.5, তাহলে এখানে পয়েন্ট পয়েন্ট কাটা 2 কাটা, তাহলে হবে কত সরি 0.2 কেজির জন্য 1 সেন্টিমিটার, 0.2 কেজির জন্য কত 2 সেন্টিমিটার না 1 সেন্টিমিটার, মানে 4-এর জন্য 2, 6-এর জন্য 3, তার মানে প্রতি 0.2 কেজির জন্য এখানে সে বৃদ্ধি পেয়েছে 1 সেন্টিমিটার করে, 0.2 কেজির জন্য 1 সেন্টিমিটার করে বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে 1 হবে, তাহলে ভাগ হবে কত, ভাগ করলে হবে 2.5 সেন্টিমিটার, তাহলে 0.5 কেজির জন্য 2.5 সেন্টিমিটার বৃদ্ধি পাবে, তাহলে 2.2 এ ছিল 21, তাহলে তার সাথে তাহলে 21 প্লাস 2.5, তাহলে হবে কত 23.5, তাহলে 23.5 হবে। তাহলে আমি গ নম্বরটা করলাম, তাহলে এম কেজি, তাহলে এম যখন 2.7 কেজি হবে তখন L2 হবে কি 23.5। তাহলে হুকের সূত্র তোমরা পারবা, পীড়ন বিকৃতি ঘটায় না, পীড়ন বিকৃতি রোধ করে। টেবিলের তথ্য ব্যবহার করে প্রতিদিন কাজে লাগানো যায় এমন একটি যন্ত্রের নকশা, তাহলে টেবিলের তথ্য ব্যবহার করে প্রতিদিন কাজে লাগানো যায় এমন একটা যন্ত্র হচ্ছে স্প্রিং নিক্তি, ঠিক আছে, স্প্রিং নিক্তি টেবিলের এটা ব্যবহার করে। তো এই ছিল, এই পর্যন্ত শেষ। তো এই অধ্যায় এখানে শেষ হয়ে গেল, এর পরের অধ্যায় আছে ষষ্ঠ অধ্যায়, বা আমরা পরের অধ্যায়গুলো পরে আবার নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ এটা পড়বো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে এর পরের যে অঙ্ক, সে পরের অঙ্কটি হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যদি দেখি এটা, যে পানি ভর্তি দুটি সিলিন্ডার একটি নল দিয়ে লাগানো আছে, সিলিন্ডার দুটির প্রস্থচ্ছেদ 1 সেন্টিমিটার স্কোয়ার এবং 1 মিটার স্কোয়ার, নিশ্ছিদ্রভাবে দুটি পিস্টন লাগানো আছে, বড় পিস্টনের উপর 70 কেজি ওজনের একজন মানুষ বসে আছে, তাকে উপরে তুলতে ছোট পিস্টনে তোমাকে কত বল প্রয়োগ করতে হবে। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি, তাহলে এই অঙ্কটা বোঝার জন্য এই যে এখানে একটু মাথায় রাখি, তাহলে ছবিটা এখানে দিয়েছে, যে মনে করি এখানে যে ব্যক্তিটা বসে আছে এই মোটা ব্যক্তির ওজন হচ্ছে কি 70 কেজি, তাহলে এটা আমরা এখান থেকে F2 যদি ধরি এটাকে, তাহলে F2 সমান হবে কত 70 গুণন 9.8 এত নিউটন। তাহলে আর এখানে তোমাকে বল প্রয়োগ করতে হবে, মনে করি কত, এটা F1, এটা সমান হচ্ছে কি হট, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। আর এখানে ছোট পিস্টনের যে এ এ দেওয়া আছে কত, A1 দেওয়া আছে 1 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এইটাকে যদি আমরা মিটার স্কোয়ারে বানাই তাহলে 1 হবে কি 100 গুণন 100 মিটার স্কোয়ার হবে। আর এইখানে A2 দেওয়া আছে কত 1 মিটার স্কোয়ার, ঠিক আছে, A2 দেওয়া আছে 1 মিটার স্কোয়ার, তাহলে আমাকে এখানে বের করতে হবে, তোমাকে বের করতে হবে কি F1। তাহলে আমরা জানি যে F1 বাই A1 সমান F2 বাই A2, তাহলে F1 এটা হচ্ছে আমরা জানি আর কি, তাহলে F1 সমান কি হবে F2 গুণন A1 ডিভাইডেড বাই কি A2, তাহলে এখানে তুমি মানগুলো বসিয়ে দাও, তাহলে মানগুলো বসিয়ে দিলে হবে 70 গুণন 9.8 গুণন A1 এর মান হচ্ছে কত 1/1000, তাহলে উপরে হবে কি 1, আর নিচে যেহেতু 100 গুণন 100 আছে তাহলে ওই 100 গুণন 100টা আমরা নিচে দিলাম, আর A2 এর মান আছে কত 1, A2 এর মান 1, তাহলে এটা ক্যালকুলেশন করে যত হবে সেটাই হবে কি তোমার উত্তর। তাহলে এত নিউটন বল কি করতে হবে তোমাকে প্রয়োগ করতে হবে, ঠিক আছে। এরপর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাতে বলা হয়েছে যে উপর থেকে ঝোলানো 0.5 মিটার লম্বা 1 বর্গমিটার প্রস্থচ্ছেদের একটা ধাতব দণ্ডের নিচে একটা 10 কেজি ভর ঝোলানোর পর তার দৈর্ঘ্য হয়েছে এত মিটার, ধাতব দণ্ডটির ইয়ং এর মডুলাস কত। তাহলে ইয়ং এর মডুলাস সূত্র আমরা জানি, y সমান হচ্ছে F বাই A, নিচে হচ্ছে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই দেই, তাহলে F এর মান হচ্ছে কত 10 কেজি বসাই 10, তাহলে 10 গুণন কি 9.8 সমান হচ্ছে কি 98 নিউটন। এখানে A এর মান দেওয়া আছে কত 0.01 মিটার স্কোয়ার, আর L2, তাহলে L2 মাইনাস L1 সমান হচ্ছে কত
L2 হচ্ছে 0.501 মাইনাস 0.5 সমান হবে কি 0.001, আর L1 এর মান হচ্ছে কি 0.5 মিটার। তাহলে এই মানগুলো যদি এখানে বসিয়ে দাও তাহলেই কি তোমার অঙ্ক উত্তর হয়ে যাবে। সো এটা আমি আর ক্যালকুলেশন করতেছি না, তাহলে তোমরা জাস্ট মানগুলো বসাই দিবা। ঠিক আছে, এর পরের যে প্রশ্ন সেটাতে আমরা চলে যাই। তাহলে এর পরের প্রশ্নটা হচ্ছে কত, যেটা হচ্ছে যে বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে কি ব্যারোমিটার। এটা আমরা দেখছি। এরপর আছে চাপ তরলের চাপের পরিমাণ কি হবে, তরলের চাপ গভীরতা সমানুপাতিক হয় ঘনত্বের ব্যস্তানুপাতিক না, ঘনত্বেরও সমানুপাতিক। পি সমান কি এইচ রো জি। তাহলে এদের সবার কি ঘনত্বের সমানুপাতিক। অভিকর্ষীয় ত্বরণেরও ঘনত্ব এটা সমানুপাতিক হবে, সমান না। আর ক্ষেত্রফলের সাথে এর কোনো সম্পর্ক নাই, কারণ চাপের জন্য ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গমিটার, এটা ফিক্সড। তো পদার্থের চতুর্থ অবস্থার নাম প্লাজমা। এইখানে কি পরিমাণ চাপ অনুভূত হবে, তাহলে পি সমান আমরা জানি কি এইচ রো জি। তাহলে এখানে এইচ এর মান হচ্ছে কি 0.2, রো এর মান হচ্ছে পানির ক্ষেত্রে 1000, আর এটা হবে কি জি এর মান 9.8। সবগুলো হিসাব করলে 1960 হয়, সেক্ষেত্রে এটা হবে 1960। যদি পাত্রের মুখে এফ বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে, শুধু পাত্রের তলায় চাপ প্রয়োগ করবে না, আমরা জানি যে শুধু বক্রতলে চাপ প্রয়োগ করবে তাও না, পাত্রের সকল দিকে চাপ প্রয়োগ করবে। তাহলে আমরা জানি যে প্যাসকেলের সূত্র অনুযায়ী তরল বা বায়বীয় পদার্থ বা প্রবাহের ক্ষেত্রে এক জায়গায় চাপ প্রয়োগ করলে সেই চাপ ওই পাত্রের দেয়ালের প্রত্যেকটা পয়েন্টে সমানভাবে কি করে কাজ করে। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, এখানে বলছে ঘনত্ব কাকে বলে, তাহলে ঘনত্ব হচ্ছে m/v, একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব। নিচের বস্তুটি এভাবে ভেসে থাকার কারণ ব্যাখ্যা করো। নিচের বস্তুটি এভাবে ভেসে আছে তার কারণটা হচ্ছে কি যখন সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে আছে সেক্ষেত্রে হয়তো পানির এই তরলটার ঘনত্ব আর এই তরলের ঘনত্ব এবং বস্তুটার ঘনত্ব কি সমান সমান আছে, এই কারণেই সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে আছে। এরপর আছে বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। তাহলে বস্তুর ঘনত্ব যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা বস্তুর ঘনত্ব রো সমান জানি m/v। তাহলে এখানে m এর মান দেওয়া আছে কি 303 মিলিগ্রাম, মানে গ্রাম বানাইলে তাহলে 3 গুণন, তাহলে 3 মিলিগ্রাম মানে হচ্ছে কত, তাহলে এটাকে আমরা যদি গ্রাম পার সিসি করি তাহলে 100 মিলিগ্রামে 1 গ্রাম, মানে 1000 মিলিগ্রামে 1 গ্রাম হয়, 1000 মিলিগ্রামে 1 গ্রাম। তাহলে এখানে এই মিলিগ্রামকে যদি আমরা গ্রাম করতে চাই তাহলে 3কে কি 1000 দিয়ে ভাগ করলে আমরা এখানে কি পাবো গ্রাম পাবো, অর্থাৎ m এর মান এইটা। তো এটা হচ্ছে m। ঠিক আছে, তো আমরা যদি এখানে mটা বের করতে চাই তাহলে এখানে ভাগ হবে কি 0 তাহলে আমরা লিখতে পারি কি m সমান হচ্ছে কি, মানে এইটাই m আর কি। তাহলে m সমান হচ্ছে ভাগ করলে 0 0 কাটা যাবে 0.003 কি হবে গ্রাম হবে। ঠিক আছে, না 0.03 গ্রাম হবে। ঠিক আছে, এটা 10 দিয়ে ভাগ করলে 0.3, 100 দিয়ে ভাগ করলে 0.03 গ্রাম। আচ্ছা, আমরা এটা পেয়ে গেলাম। এরপর এই জিনিসটার আমাদের আয়তন বের করতে হবে। ঠিক আছে, তাহলে এম পেয়ে গেলাম, আমরা ভি চাই এবার। তাহলে ভি এইখানে একটা জিনিস দেখো, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভেসে আছে। তো নিমজ্জনের পূর্বে বস্তুটার আয়তন কত ছিল, এই জায়গায় ছিল রেখা, আগে ছিল এই জায়গায় 52 সেন্টিমিটার কিউব। এবার যখন বস্তুটা এখানে গেছে, পানি এই লেভেলে আসছে, এখানে লেখা আছে 62। তাহলে এই পুরো এইটুকু জিনিস কাঠ এবং পানি সহ আয়তন কত, এটা থেকে এটা বাদ দিলে হবে কত 10 সিএম কিউব। তাহলে এই যে টোটাল আয়তনটা 10 সিএম কিউব। তাহলে আমরা জানি বস্তু যতটুকু আয়তন হবে পানি ততটুকুই কি হবে তোমার অপসারিত হবে। তার মানে এই যে টোটাল আয়তনটা, এই টোটাল আয়তনটা বস্তুর আয়তন প্লাস কি পানির আয়তন। তাহলে বস্তুর আয়তন ভি প্লাস পানির আয়তন, এই দুইটাই মিলে হবে কি 10 সিএম কিউব। এবং পানি এখান থেকে এই পানি যে উপরে উঠলো, কেন উপরে উঠলো, তাহলে বস্তু যতটুকু পানি অপসারিত করেছে ততটুকুই উঠেছে। তার মানে পানির আয়তন আর বস্তুর আয়তন এখানে কি হবে সেম সেম হবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি বস্তুর আয়তন কত হবে, এটার অর্ধেক হবে কি 5 সিএম কিউব। ঠিক আছে, তাহলে বস্তুর আয়তন কত হবে 5 সিএম কিউব, অর্ধেক হবে যেহেতু সমান সমান। তাহলে বস্তুর ভরও পেয়ে গেলাম আমরা, আয়তনও পেয়ে গেলাম। তাহলে বস্তুর ঘনত্ব কত হবে, তাহলে 0.03 ডিভাইডেড বাই 5 এত, তাহলে এত কি হবে গ্রাম পার সিসি। তাহলে এটা হিসাব করলে যা হবে তাই। ঠিক আছে,
তাহলে এখানে খুব সম্ভবত 0.06 হবে। তাহলে তার কারণ এখানে আমরা যদি একটা যাই হোক, এখানে হিসাব করলে যা হবে তাই ক্যালকুলেটর টিপ দিলেই এটা হবে। তরলের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির ফলাফল বৃদ্ধি করো। তাহলে তরলের তাপমাত্রা যদি বৃদ্ধি হয় তাহলে 1 নম্বর হবে কি, তার ঘনত্ব কমে যাবে, আয়তন বেড়ে যাবে এবং ঘনত্ব বেড়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে গ্যাসের যে মানে পদার্থের যে কণা তত্ত্ব আছে, এই কণা তত্ত্ব থেকে আমরা বলতে পারি গ্যাসের তরলের যে কণাগুলো আছে, এই কণাগুলোর আন্তঃআণবিক গতিশক্তি কি বাড়তে থাকবে। বাড়তে বাড়তে একটা সময় কি হয়ে যাবে, তাদের গতিশক্তিটা এতটাই বেশি হবে যে আকর্ষণ বলের তুলনায় গতিশক্তির মান অনেক বেশি হবে। ফলে তারা নির্দিষ্ট আয়তন ছেড়ে যে কোনো আয়তনের মধ্যে কি করতে হবে, ঘোরাঘুরি করতে পারবে, অর্থাৎ তারা গ্যাসে পরিণত হবে। এরপর এখানে দেখছে 5L1 দৈর্ঘ্যের একটি রাবার ব্যান্ড, L1 দৈর্ঘ্যের একটি রাবার ব্যান্ডের এক মাথা দেয়ালে গেঁথে পেরেকের সাথে বেঁধে অপর মাথায় এম ভর ঝুলিয়ে সে একটা এক্সপেরিমেন্ট করছে। এক্সপেরিমেন্ট করে সে দেখছে যে এই যে ভরের মান সে আস্তে আস্তে বাড়াইছে। এখানে অঙ্কটা যদি আমরা, এটা খুব ইজিলি একটা অঙ্ক, সহজে বুঝতে পারবা। এখানে আমরা দেখি যে প্রতিবার সে করছে, এখানে সে আয়তন বাড়াইছে, এখানে সে ভর বাড়াইছে 0.4 এবং সে এখানে দৈর্ঘ্য পেয়েছে কত, 2 সেন্টিমিটার বেশি। আর এইখানে সে বাড়িয়েছে 0.6, মানে 1 থেকে 0.4 বদলে 0.6 কেজি বাড়িয়েছে, তাহলে এখানে পেয়েছে 3 সেন্টিমিটার বেড়েছে। এখানে আবার সে 0.4 কেজি বাড়িয়েছে, তাহলে এখানে আবার সে পেয়েছে 2 সেন্টিমিটার। এখানে সে দেখো, এখানে সে আবার কত, 14 থেকে 22, এইখানে সে বাদ দিয়েছে কত, 8.8 গ্রাম বাড়িয়েছে, তাহলে এখানে সে দৈর্ঘ্যটা পেয়েছে 4, 21 থেকে 17 বাদ দিলে 4 সেন্টিমিটার। আর এইখানে সে ভর বাড়িয়েছে কত, 3 থেকে 2 বাদ দিলে পয়েন্ট কত আছে, 8, ঠিক আছে, 2.2। তাহলে এখানে সে 8 গ্রাম, 0.8 গ্রাম বাড়িয়েছে, তাহলে এখানেও সে 8 গ্রাম না 8.8 কেজি বাড়িয়েছে, তাহলে এখানেও সে 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা এখানে দেখতে পাইতেছি, দেখো অর্ধেক, যত সেন্টিমিটার তার অর্ধেক আছে, দেখো যত কেজি বাড়িয়েছে তার অর্ধেক। এখানে তার মানে আমরা এখানে হিসাব করতে পারতেছি যে প্রতি, তাহলে সে তার মানে সে দুই প্রতি 2 কেজিতে সে বৃদ্ধি পেয়েছে 2 সেন্টিমিটার। তাহলে প্রতি 2 কেজিতে সে বৃদ্ধি পেয়েছে 2 সেন্টিমিটার। তাহলে এইখানে যদি 2.7 হয়, তাহলে আমরা যদি এইখানে হিসাব করি, তাহলে 2.7টা কোথায় আছে, এইখানে আছে। তাহলে 2.2তে ছিল কত, 21 সেন্টিমিটার। তাহলে 2.7-এ কত হবে, তাহলে 2.7 থেকে যদি আমরা 2.2 বাদ দেই, তাহলে হবে কি 0.5 কেজি। তাহলে 0.5 কেজি, তাহলে আমরা প্রতি 0.2 কেজির জন্য পেয়েছি কত, 2 সেন্টিমিটার। তাহলে 0.5 সেন্টিমিটারের জন্য কত হবে, 0.5 কেজির জন্য হবে কত, তাহলে 2 ডিভাইডেড বাই 0.2 ইন্টু কি 0.5। তাহলে এখানে পয়েন্ট পয়েন্ট কাটা, 2 কাটা, তাহলে হবে কত, সরি, 0.2 কেজির জন্য 1 সেন্টিমিটার, 0.2 কেজির জন্য কত, 2 সেন্টিমিটার না 1 সেন্টিমিটার, মানে 4-এর জন্য 2, 6-এর জন্য 3। তার মানে প্রতি 0.2 কেজির জন্য এখানে সে বৃদ্ধি পেয়েছে 1 সেন্টিমিটার করে, 0.2 কেজির জন্য 1 সেন্টিমিটার করে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে 1 হবে, তাহলে ভাগ হবে কত, ভাগ করলে হবে 2.5 সেন্টিমিটার। তাহলে 0.5 কেজির জন্য 2.5 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। তাহলে 2.2 এ ছিল 21, তাহলে তার সাথে তাহলে 21 প্লাস 2.5, তাহলে হবে কত, 23.5, তাহলে 23.5 হবে। তাহলে আমি গ নম্বরটা করলাম। তাহলে এম কেজি, তাহলে এম যখন 2.7 কেজি হবে তখন L2 হবে কি 23.5। তাহলে হুকের সূত্র তোমরা পারবা, পীড়ন বিকৃতি ঘটায় না, পীড়ন বিকৃতি রোধ করে। টেবিলের তথ্য ব্যবহার করে প্রতিদিন কাজে লাগানো যায় এমন একটি যন্ত্রের নকশা। তাহলে টেবিলের তথ্য ব্যবহার করে প্রতিদিন কাজে লাগানো যায় এমন একটা যন্ত্র হচ্ছে স্প্রিং নিক্তি, ঠিক আছে, স্প্রিং নিক্তি টেবিলের এটা ব্যবহার করে। তো এই ছিল, এই পর্যন্ত শেষ। তো এই অধ্যায় এখানে শেষ হয়ে গেল। এর পরের অধ্যায় আছে 6ষ্ঠ অধ্যায়, বা আমরা পরের অধ্যায়গুলো পরে আবার নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ এটা পড়ব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।